ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটা আসলে আমরা চিনি হলো এক্সএসএস এর মাধ্যমে। তো আসলে আমাদের এই যে আমরা যে পোর্টসুইগারের যে ল্যাবগুলো শিখতেছি, আমি যেভাবে শিখছি সেভাবে আসলে আপনাদের বলার চেষ্টা করি। সেটা হলো যে আপনার যখন আমি একটা পোর্টসুইগার ল্যাব করতাম, তখন মোটামুটি আমি এগুলা পড়তাম। এগুলা এক একটা টপিক আমি কভার করা শেষ হলে দেন দেখা যেত যে আমি আস্তে আস্তে সেই ল্যাবগুলা, পার্টিকুলার ল্যাব একটা একটা আসলে সেটা আমি করতাম। ঢালাও ভাবে ইউটিউবের কোনো ভিডিও বা আপনার কি বলে একটা ভিডিও দেখলাম, কিছু বুঝলাম না, তারপরে আমি ল্যাব করে ফেললাম, এইভাবে করলে আসলে হয় না। তো যদি এগুলা পড়ে এই যে থিওরিগুলো আছে এগুলো যদি পড়া যায় মোটামুটি বুঝে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার থাকে এবং করতেও সুবিধা হয়। ফিউচারে দেখা যায় আমাদের রিয়েল লাইফ ভার্নাবিলিটি আসলে সেটাও আমরা আসলে বুঝতে সুবিধা হয়। তো এইখানে আমরা যেটা প্রথমে দেখবো যে এক্সএসএস জিনিসটা আসলে কি। এখানে দেখেন ক্রস সাইট স্ক্রিপ্টিং, এখানে আমরা যদি নর্মালি আক্ষরিক অর্থে যদি আমরা এটা বুঝতে চাই যে প্রথমে হলো সি, তারপর হলো এস, এরপরে হলো এস, তাহলে হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং হিসেবে আমাদের সি এস আর এস হওয়ার কথা, এখানে সি হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের সি না দিয়ে এক্স দিছে। এটার মেইনলি কারণ হলো আপনার যে আমাদের সিএসএস এর বিভিন্ন ধরনের বিভিন্ন ফর্ম থাকে, বিভিন্ন ফর্ম অলরেডি এক্সিস্ট করে। এখন এখানে যদি আমরা সিএসএস দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের যে আইডেন্টিফাই এটা করতে একটু কঠিন হয়ে যায়, যার কারণে আপনার দেখা যায় সি জায়গায় আপনার এক্স দিয়ে প্রতিস্থাপন করে রাখছে এবং ইন্ডিভিজুয়ালি বোঝার জন্য মানে পার্টিকুলারলি প্রাইমারি ভাবে তার জন্য দেখা যায় এখানে আপনার সি না দিয়ে এক্স আসলে দেওয়া হয়। এখন আমরা যদি আসি যে আসলে এটার কি বলে রিয়েল লাইফে এটা আসলে কিভাবে আমাদের এফেক্ট করে বা এটা আসলে কাজ কি, এটা কিভাবে ওয়ার্ক করে। আমাদের এক্সএসএস মেইনলি ওয়ার্ক করে হলো ধরেন আমরা একটা ধরেন হলো ফেসবুক চালাইতেছি বা দেখা যায় কি বলে বিভিন্ন ওয়েবসাইটে আমরা হলো ব্রাউজিং করতেছি। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন আপনি ওই ওয়েবসাইটের আন্ডারে দেখা যায় কমেন্ট সেকশনে হোক অথবা দেখা যায় আপনার সার্চ বারে হোক, যেভাবে হোক না কেন আমরা দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ডেটা দিই। যেমন আরো যদি ক্লিয়ার করতে চাই, যেমন ফেসবুকে যদি আমরা ঢুকতে চাই, তাহলে সেখানে দেখা যাবে কি যে আমাদের একটা ইউজার নেম এন্ড একটা পাসওয়ার্ড দিতে হয়। এটা কিন্তু আলটিমেটলি আমাদের ওই ফেসবুকের যে সার্ভার সেখানে কিন্তু স্টোর থাকে। আবার যখন আমরা লগ ইন করে যখন ঢুকি সেখানে দেখা যায় আমাদের বিভিন্ন সার্চ বারের অপশন থাকে, কমেন্টের অপশন থাকে। তো এখানে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ডেটা কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারি। এখন যখন একটা অ্যাটাকার যখন এক্সেস করতে চায় তখন সে কি করে, সে হলো আপনার এই যে যে আমাদের সার্চ বক্স বলেন বা কমেন্ট সেকশন বলেন, তো সে এইখানে একটা কমেন্ট করে অথবা একটা সার্চ করে। সার্চ করার পর সে কি করে, সে হলো আপনার দেখার চেষ্টা করে এখানে কোনো ভার্নাবিলিটি আছে কিনা বা এখানে ম্যালিসিয়াস কোনো কোড দেওয়া যায় কিনা, যে কোডের মাধ্যমে অন্য কেউ এসে যদি এখানে সার্চ করে অথবা কমেন্ট করে তার যে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা আমার কাছে চলে আসবে। তো মেইনলি ক্রস সাইট স্ক্রিপ্টিং বলতে বোঝায় যে আপনি যে এখানে ম্যালিসিয়াস কোডটা দিলেন সার্চ বারে, ধরেন এখানে আপনি সার্চ বারের মধ্যে এখানে বিভিন্ন ধরনের ধরেন কি বলে সার্চ করলেন ফেসবুকে বা যেখানে হোক, এখানে করার পরে আপনি কি করলেন এখান থেকে আপনার ধরেন হলো এই যে সোর্স কোডের মধ্যে আপনি যে জিনিসটা লিখছেন এখানে বের করলেন, বের করে বিভিন্নভাবে আপনি কি করলেন ম্যানিপুলেট করলেন সেটাকে আপনাকে দেখা যায় কি যে নরমাল প্লেন টেক্সটকে আপনি দেখা যায় হলো এখানে আপনি একটা স্ক্রিপ্ট বা একটা হলো আপনার বিভিন্ন ধরনের অ্যাকশনের মাধ্যমে সেটাকে কি করলেন ম্যালিসিয়াস কোডে রূপান্তর করলেন। তো পরবর্তীকালে যে এখানে এসে সার্চ করবে অথবা এখানে দেখা যায় আপনার কমেন্ট সেকশনে এসে যখন সে কমেন্ট করবে তখন একটা পপ আপ আসবে বা বিভিন্ন ধরনের একটা লিংকে ক্লিক করার জন্য বিভিন্ন ধরনের সে মানে সামনে পপ আপ আসতে পারে বা বিভিন্ন ধরনের আপনার কি বলে সামনে আপনি কি বলে এটাকে যখন আপনি এই সেকশনে আপনি যখন অ্যাক্সেস করতে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার থেকে দেখা যাবে কি যে আপনি এফেক্টেড হয়ে আপনি সেখান থেকে আপনার পার্সোনাল ডেটাগুলো সেখান থেকে লিক হয়ে যেতে পারে বা সে নিয়ে যেতে পারে। তো এর জন্য বলা হয় যে আরেকজনের ডেটা সে কি করতেছে আপনার কোডের কারণে সে ক্রস করে আপনার কাছে নিয়ে আসতেছে। এটা কিসের জন্য সম্ভব হইতেছে? স্ক্রিপ্টিং এর জন্য।
আপনি স্ক্রিপ্টিং করার জন্য সেটা আসতেছে। এখন কথা হলো, আগে আমাদের জানতে হবে এই যে আমাদের ওয়েবসাইটটা ফ্লোটিং অবস্থায় আছে অনলাইনে, এটা আসলে মেইনলি কাজ করে কিভাবে। আমরা যদি এই ওয়েবসাইটের কথাটা বা এই ইন্টারফেসটার কথা যদি আমরা চিন্তা করি, মেইনলি এই ওয়েবসাইটটাকে আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, তাহলে তিনটা জিনিসের উপর এই ওয়েবসাইটটা হলো আপনার ডিপেন্ডিং। সেটা কি? একটা হলো আপনার HTML, আর একটা হলো CSS, আর একটা হলো আপনার হলো JS বা জাভা স্ক্রিপ্ট। এখন আমরা যদি HTML এর কথা বলি, HTML টা আসলে কি? HTML দিয়ে আসলে কি করে এই ওয়েবসাইটের মধ্যে? HTML দিয়ে নরমালি হলো আপনার একটা গাঠনিক যে আকৃতি বলেন, এটা দিয়ে হলো মেইনলি HTML এর মাধ্যমে সেটা করা হয়, যে এটা আসলে গাঠনিকভাবে কি রকম দেখতে হবে, আর এখানে কি কি থাকবে, মানে গাঠনিক অবস্থার মধ্যে সে এখানে কি কি অপশন থাকতে পারে। আর আমার CSS দিয়ে কি করে? CSS দিয়ে এই যে যেমন আপনার হলো কালারিং করা বলে, তারপরে বলতে পারেন যে এটা কি রকম হলো, এই যে এইখানে দেখেন এটা বোল্ড আকারে আছে, বা এইখানে নীল হয়ে আছে, আবার দিলে এরকম হইতেছে। তো এইগুলো হলো মেইনলি হলো আপনার হলো CSS এর মাধ্যমে করা হয়। আর লাস্ট যেটা জাভা স্ক্রিপ্ট, এটা হলো আপনার হলো ফাংশনিং করে, সে নিজে নিজে ক্যালকুলেশন করে যে আমার ইউজার আমার এখানে কি কি, যেমন এখানে আমি যদি ক্লিক করি দেখেন এটার মধ্যে চলে আসতেছে। ও কিভাবে বুঝতেছে? ওরা তো আমি বলতেছি না, ওরা এখানে ক্লিক করার কারণে এখানে চলে আসার কারণ কি? কারণ যখন এখানে আমি ক্লিক করলাম, এটা কিন্তু আপনার সার্ভারে যাইতেছে না, সব রিকোয়েস্ট কিন্তু সার্ভারে যায় না, এটা জানতে হবে আমাদের। তো এখানে অটোমেটিক্যালি জাভা স্ক্রিপ্ট কি করতেছে যে মানে এই ওয়েবসাইটকে বলতেছে যে ইউজার যেহেতু এখানে ক্লিক করছে, তুমি এখানে চলে আসো। আবার এখানে ক্লিক করলে CSS বলতেছে যে সে এখানে ক্লিক করছে, তাহলে তুমি এখানে চলে আসো। ঠিক আছে? তো এইভাবে CSS টা কাজ করে। এটা যদি আমরা নরমালি হিউম্যান স্ট্রাকচার দিয়ে বুঝতে চাই, তাহলে হলো আমার কি কি বলা যায়, যে HTML টা হলো আমার হলো স্কেলেটন, বা হলো আমার যে মেরুদণ্ড বা আমাদের যে হাড্ডিগুলো, এটা হলো আপনার HTML। আর CSS টা কি? CSS টা হলো আমার কি বলে, বাহিরে আমার আবরণটা কি রকম, আমার হেয়ার স্টাইলটা কি রকম, বা আমি ড্রেসিং সেন্স আমার কি রকম, বা আমি কি রকম ভাবে চলাফেরা করি, বা আমার কোথায় কি কি আছে, এটা হলো CSS এর মাধ্যমে আমরা করতে পারবো। আর লাস্ট যেটা যেটা জাভা স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্টিং, সেটা আসলে কি কাজ করে? সেটা হলো আমাদের ব্রেনের মতো, যে এখানে ইউজার কি করতেছে সেটা হলো সে ক্যালকুলেট করে হলো আমাদের JS। তো আই থিংক এতটুকু আপনারা বুঝতে পারছেন যে ওয়েবসাইটটা কিভাবে কাজ করে। আর XSS টা মেইনলি কি করবে? আপনি যে স্ক্রিপ্টিং করলেন জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, যেহেতু ও হলো সবকিছু হলো আপনার ম্যানিপুলেশন বলেন বা ক্যালকুলেশন বলেন, সবকিছু হলো একটা ওয়েবসাইট করে হলো JS এর মাধ্যমে বা জাভা স্ক্রিপ্টিং এর মাধ্যমে। যদি আপনি সেই জাভা স্ক্রিপ্টটাকেই যদি আপনি এফেক্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে সে কি করবে? ম্যাল ফাংশনিং করবে, স্বাভাবিক। আর এই ম্যাল ফাংশনের মাধ্যমে যদি আপনি কারো ডেটা ক্রস করে আপনার কাছে নিয়ে আসতে পারেন আপনার সাইটের মধ্যে, তখন সেটা হয়ে যাবে ক্রস সাইট স্ক্রিপ্টিং। আচ্ছা, এই এতটুকু টপিকটা কি কেউ বুঝতে পারছেন বা সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি একটু জানাবেন। এক্সারসাইজটা আসলে কি, কেউ বুঝছেন কিনা সবাই? আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, না হলে আমরা আসলে সামনের দিকে অগ্রসর হতাম। কারো কোনো কোশ্চেন নেই আই থিংক, যেহেতু রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের মেথোডোলজি থাকে, যে দেখা যায় আমি আস্তে আস্তে সামনের দিকে আসবো, যে কিভাবে বুঝবো যেটার মধ্যে আদৌ কি আছে কিনা, বা এটা কি আসলে এই কাজটা করবে কিনা, এটার জন্য বিভিন্ন মেথড থাকে। যেমন আমরা যদি একটা প্রাণীকে দেখে যদি আমি আইডেন্টিফাই করতে চাই এটা কি কুকুর নাকি বিড়াল, দুইটা কিন্তু দেখতে সেম, ওয়েবসাইট গুলো সেম, যে সবগুলোর মধ্যে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি। কোনটা কুকুর কোনটা বিড়াল কিভাবে বুঝবো? বিড়ালটা সাইজ একটু ছোট থাকে, এটা হলো আমার মেথড চেনার। তারপরে বিড়ালটা হলো আপনার মেও করে ডাক দেয়, এটা একটা মেথড। তারপরে ধরেন আমি আরো কি খেয়াল করতে পারি, যে বিড়ালের আপনার হলো নখ গুলা ছোট ছোট থাকে বা পা গুলা ছোট ছোট থাকে, এটা হলো আমার মেথড একটা বিড়ালকে চেনার। আর কুকুরটা কি করে? সামনে নাকটা বড় বা মুখটা বড়, গাঠনিক ভাবে সে বড়, এর জন্য সে কুকুর। সে ঘেউ ঘেউ করে সাউন্ড করে, এর জন্য সে কুকুর। এই যে আমার মেথড, আমার বিভিন্ন ধরনের মেথড থাকবে, সেগুলো আমি অ্যাপ্লাই করবো একটা ওয়েবসাইটের মধ্যে। তখন যদি আমি সেখানে দেখি যে না এখানে তো এটা কাজ করতেছে না, তাহলে এখানে এক্সেসেস নাই। আর যদি দেখি যে এখানে কাজ করতেছে, সেই ক্ষেত্রে এটা এক্সেসেস আছে। এভাবে হলো আমাদের মেথড বেস অনুযায়ী হলো আইডেন্টিফাই করতে হবে যে এখানে আছে কি নাই।
তবে বর্তমানে আপনার এক্সেসটা খুব কম এই ইয়েটা, কারণ এখন সবকিছু প্রায় হলো আপনার এপিআই এর মাধ্যমে হলো করা হয়, যার কারণে এক্সেস এটা বের করাটা টাফ। বের করা যায় যেগুলো যেগুলো হলো আপনার মোটামুটি নরমালি এপিআই ইউজ করে না, নরমালি সবাই এখন করে না আপাতত। এপিআই ইউজ যারা করে সেই ক্ষেত্রে সেখানে ভালনারেবিলিটি গুলা টুকটাক পাওয়া যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? বুঝছেন তো সবাই? জি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় আসলে, যেহেতু আমরা শিখতে আসছি। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এক্সারসাইজটা মোটামুটি বুঝলাম। এখন কথা হলো এক্সারসাইজ কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা বোঝার ট্রাই করলাম একটু আগে, যে আমি যদি স্ক্রিপ্টিং এর মাধ্যমে যে জাভা স্ক্রিপ্ট মানে যেটা হলো ব্রেইন, এই ব্রেইনটাকে যদি আমি মেল ফাংশনিং করাইতে পারি, তাহলে মেল ফাংশনিং এর মাধ্যমে যদি আমি কারো ডেটা নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা হবে হলো আমার কি বলে এক্সেসএস অ্যাটাক। ঠিক আছে, মেইনলি হলো ও মেল ফাংশন মানে আমি হলো বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রান করাবো এবং সেটার মাধ্যমে যদি আমি আরেকজনের ডেটা আনতে পারি, সেটা হলো আমার এক্সেসএস। আচ্ছা, কিভাবে কাজ করে এটা? এটা মেইনলি হলো তিনটা ওয়েতে কাজ করে। এখানে আমরা যদি দেখতে পাই যে এক্সেসএস তিনটা কি কি, হোয়াট আর দ্য টাইপস অফ এক্সেসএস অ্যাটাক। একটা হলো রিফ্লেক্টেড এক্সেসএস, আরেকটা হলো স্টোরড এক্সেসএস, আরেকটা হলো ডোম বেজ এক্সেসএস। এখন এই যে একটু আগে একটা ভাই বললো যে ভাই আমি কিভাবে বুঝবো ভাই যে এখানে এক্সেসএস আছে কি নাই, তো এই তিনটা মেথডের মাধ্যমে এই তিনটাকে বিভিন্ন মেথডের মাধ্যমে হলো আপনার ডিফাইন করতে পারবেন। তো মেইনলি এই তিনটা প্রসেসের মাধ্যমে আপনি চিনতে পারবেন বা জানতে পারবেন যে এখানে এক্সেসএস আছে কি নাই। বুঝছেন? তো এইখানে প্রথমটা যেটা রিফ্লেক্টেড, এটা হলো কি আপনার আমরা জানি এখানে দেখেন বলছে হোয়ার দ্য ম্যালিসিয়াস স্ক্রিপ্ট কাম ফ্রম দ্য কারেন্ট এইচটিটিপি রিকোয়েস্ট। এখন কথা হলো এইচটিটিপি এর কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট আছে, একটা গেট, আরেকটা হলো পোস্ট, আরেকটা পুট, আরেকটা ট্রেস, এরকম অনেকগুলা হলো আপনার রিকোয়েস্ট আছে, এখন মেথড আছে আর কি। তো এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে নরমালি আমাদের ডেটা পাঠায় কিভাবে ভাই? এই যে এখানে সার্চ বক্সে দেখতেছেন না, যে ডেটা গুলা হলো আপনার, আমার হলো একটু পিসিতে ঝামেলা করতেছে কেন জানি। আচ্ছা, তো আমাদের যেই ডেটা গুলা হলো নরমালি একটা ওয়েবসাইট থেকে একটা সার্ভারে যখন প্রথম অবস্থায় যায়, যেমন এইখানে দেখেন এই যে এরকম যে লগ ইন ইন্টারফেস, যেটা ধরেন এইখানে আপনি যখন একটা ইউজার নেম দিবেন এবং একটা লগ ইনের জন্য আপনি যখন একটা পাসওয়ার্ড দিবেন, এই ডেটাটা তখন কি কোথায় যাবে? সার্ভারে যাবে। সার্ভারে গিয়ে যখন মিলাবে, যখন সে গ্যারান্টেড করবে যে না এটা তো আমার ইউজারই, তখন সে কিন্তু আপনাকে অ্যাক্সেসটা দিবে। যখন আপনার প্রাথমিক অবস্থায় ডেটা যখন সার্ভারের কাছে যায়, সেটাকে আমরা বলি গেট মেথড। এবং যখন এই ডেটাটা আমরা যখন পাওয়ার পরে যখন আমাদের একটা রেসপন্স পাঠায়, সেখানে যখন আমরা আবার এখানে ধরেন আপনার সার্চ বক্সে বা এই যে এখানে আমি ক্লিক করলাম, এটা হলো পোস্ট মেথড। প্রথমে হলো আমি লগ ইন করে ফেসবুকে ঢুকলাম বা কোথাও ঢুকলাম, এরপরে তার মধ্যে আমি যদি যখন বিভিন্ন ধরনের অ্যাক্সেস নেওয়ার জন্য যখন বিভিন্ন ধরনের আপনার কি বলে অপশন গুলা থেকে যখন আমি অ্যাক্সেস নিতে চাইবো, তখন সেটাকে আমরা বলি পোস্ট মেথড। এবং আমরা জানি মেথডের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সেকশন থাকে, কোনটা হেডার, কোনটা বডি পার্ট, কোনটা হলো আপনার লজিকের অংশ, এগুলা কিন্তু অনেক কিছু থাকে, এগুলা আমি আশা করি আপনারা জানেন। তো এইখানে মেইনলি রিফ্লেক্টেড অ্যাক্সেসটা কিভাবে হয়? রিফ্লেক্টেড অ্যাক্সেস যেটা এখানে যদি আমরা একটু দেখি, এই যে দেখেন ঝামেলা করতেছে। আচ্ছা, রিফ্লেক্টেড অ্যাক্সেস যেটা, সেটা আসলে কিভাবে কাজ করে? ধরেন আপনি এই ওয়েবসাইটের মধ্যে যে জাভা স্ক্রিপ্টটা লিখছে, সে ধরেন ওই রকম স্যানিটাইজ বা ভালোভাবে আপনার ওই রকম লিখে নেয়, যার কারণে এখানে সিকিউরিটি মেইনটেইন খুব কম হয়, যার কারণে দেখা যায় আমি অল্প স্বল্প কিছু ম্যালিসিয়াস কোডের কারণে সেটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। যদি আমি এইরকম করতে পারি যে জাভা স্ক্রিপ্টকে আমি ম্যানিপুলেশন করার মাধ্যমে আমি যখন সার্ভারকে পাঠাবো এবং সার্ভার যদি সেটার রেসপন্স আমাকে দেয়, আর সেটা যদি আমার ডিসপ্লের মধ্যে যদি শো হয়, তখন সেটাকে আমরা বলতেছি রিফ্লেক্ট, মানে সে কি করতেছে? প্রতিফলন করতেছে। আমি যেই জাভা স্ক্রিপ্টটাকে ম্যানিপুলেশন করলাম, সেটাকে কি করলো সে? সেটাকে হলো আমাকে রিফ্লেক্ট করলো। সে কি জন্য রিফ্লেক্ট করলো? কারণ সে অ্যাকসেপ্ট করছে।
সেই ম্যানিপুলেশনটা সে বুঝতেছে না যে এটা কি আমি দিছি নাকি সার্ভার দিছে। তো যার কারণে কি হবে, সে যখন সেই ডেটা সহ আমাকে রিফ্লেক্ট করে দিবে, তখন সেটাকে আমি বলতেছি রিফ্লেক্টেড অ্যাক্সেসেস। এবার রিফ্লেক্টেড অ্যাক্সেসেস এর মধ্যে যদি আমরা দেখি, এখানে বলছে যে আপনার কি হতে পারে, রিফ্লেক্টেড অ্যাক্সেসেস আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন, এবং আমরা এই অ্যাক্সেসেস এটার মধ্যে যদি আমরা পারদর্শী হতে চাই, তাহলে অবশ্যই আমাদের HTML এর কিছু ট্যাগ থাকে, ঠিক আছে? যেমন এটা কিন্তু HTML এর ট্যাগ। তো এরকম বিভিন্ন ধরনের HTML এর ট্যাগ থাকে, এই ট্যাগ গুলো আমাদের জানতে হবে যে কোন ট্যাগটা কি কাজ করে। এখানে পি দিয়ে যেটা বোঝাইতেছে, পি ট্যাগ, এটা হলো নরমালি প্যারাগ্রাফ ট্যাগ। যেমন এই যে দেখেন, আমি এই ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, দেখেন এইখানে দেখছেন কত সুন্দরভাবে লেখা আছে, এখানে এখানে কিন্তু অন্য কিছু আর নাই। তাহলে এটা হলো প্যারাগ্রাফ, হলো আপনার কি বলে ট্যাগ। ট্যাগের মধ্যে দিয়ে মানে HTML কি করছে, এই টেক্সটটা প্যারাগ্রাফের মধ্যে রাখছে যেন এটা প্যারাগ্রাফ আকারে শো করে। কারণ আপনি তো একটা ওয়েবসাইটকে তো আপনি যেভাবে ইনফর্ম করবেন বা যেভাবে আপনি ইনস্ট্রাকশন দেবেন, সে সেভাবেই কাজ করবে। যখন আপনি এই লেখাগুলোকে আপনি পি ট্যাগের মধ্যে রাখবেন, তখন সেইভাবে প্যারাগ্রাফ আকারে রাখবে। আবার যখন আপনি স্ক্রিপ্ট রান করাবেন, তখন সেখানে দেখবেন এই পাশে লেখা থাকবে স্ক্রিপ্ট। তো সেম ভাবে আপনি এখানে কি করতে পারেন যে বিভিন্ন ধরনের ট্যাগ থাকবে, এই ট্যাগের মধ্যে যদি আপনি ম্যালিসিয়াস কোডটা যদি আপনি কোনোভাবে এখানে ইনজেক্ট করতে পারেন, আর সার্ভার যদি বা ওয়েবসাইটে যদি মনে করে না এটা আমার ইন্টারনাল স্ক্রিপ্ট, তো সেই ক্ষেত্রে সে যদি আপনাকে রেসপন্স করে, যদি রিফ্লেক্ট করে সেই রেসপন্সটা, তাহলে সেটা হয়ে যাবে আমার কি রিফ্লেক্টেড অ্যাক্সেসেস। এবং আমরা দেখব যে এটা কিভাবে রিফ্লেক্ট করে, এটা আমরা পরবর্তীকালে দেখব। এবং পরবর্তী যেটা আছে সেটা হলো স্টোরড অ্যাক্সেসেস। স্টোরড বলতে বোঝায় যেখানে জমা থাকবে, বলছে হোয়ার ম্যালিসিয়াস কোড স্ক্রিপ্ট কাম ফ্রম দা ওয়েবসাইট ডেটাবেস। আচ্ছা, এখানে বলছে ওয়েবসাইটের ডেটাবেস থেকে কি করবে, এই অ্যাক্সেসেসটা কাজ করবে। এবং এই অ্যাক্সেসেসটা মারাত্মক একটা ভালনারেবিলিটি, এটা যেখানে পাওয়া যাবে সেখানে মোটামুটি ভালো অঙ্কের একটা বাউন্টি পাওয়া যায়, এবং এটাকে অনেক রিস্ক বলা হয়। কি জন্য? ধরেন কি হলো, যে আমি ধরেন ফেসবুকের কথাটাই বলি, যেহেতু এটা সবাই ইউজ করে। তো ফেসবুকের মধ্যে আপনি কি করলেন, যে কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করলেন। তো আমি গিয়ে কি করলাম, যে দেখলাম অনেক মানুষ এখানে কমেন্ট করতেছে, ইউজার কিন্তু অনেকগুলা। ওই কমেন্ট সেকশনে গেলে কিন্তু শুধু আমার কমেন্টটা দেখায় এমন কিন্তু না, সবার কমেন্ট দেখায়। তার মানে কি অনেকগুলা ইউজারের ডেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি কি করলাম, যে তাদের সবার ডেটাগুলো আমি নিতে চাইলাম। কিভাবে নিব? তো এর জন্য আমি দেখব কি, যে ফেসবুকের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের মেথড আমি অ্যাপ্লাই করব। বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করে আমি সেখানে জাভা স্ক্রিপ্ট, যেটা ম্যালিসিয়াস কোড, সেটা আমি দিয়ে কি করব, সেখানে আমি রান করে রেখে দেব। এবং আমরা জানি এই যে কমেন্ট গুলা, এগুলা কিন্তু কখনো আপনার চলে যায় না। আপনার রিফ্লেক্টেড অ্যাক্সেসেস যেটা, এটা আপনার কি হবে, যে সাময়িকভাবে আপনি চেঞ্জ করছেন, সে ওইখান থেকে রেসপন্স হিসেবে পাঠাইছে, পরবর্তীকালে আসলে সেটার কাজ করবে না, সেটা স্টোর হয়ে থাকবে না। কারণ এখানে হাজার হাজার রিকোয়েস্ট দেবে, আপনার সবগুলো তো স্টোর করা সম্ভব না। আপনাকে একটা সেশন দেবে, আমরা কিন্তু জানি সেশন দেয়। এই সেশনের মধ্যে দেখা যাবে কি, যে সেখানে আমাদের সেশনের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। এটা যখন টাইম আউট হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়, তখন কিন্তু আর কিন্তু সেই রিকোয়েস্ট গুলো যায় না। তো সেম ভাবে এখানে পার্টিকুলার একটা টাইমে রিকোয়েস্ট গুলো ঠিকই যাবে, কিন্তু আপনার স্টোর হয়ে থাকবে না। কিন্তু এখানে স্টোর এসএসএস বলতে বোঝায় আপনার কমেন্ট সেকশন, যেটা আপনি যে কোনো মুহূর্তে, আপনি যদি এখানে ফেসবুকে কোথাও কমেন্ট করেন, সেটা দেখবেন 1 বছর পরেও পাওয়া যায়। তো এটা কিন্তু আপনার এখানে যদি আপনি এসে ম্যালিসিয়াস কোড দিয়ে একটা কি বলে স্ক্রিপ্ট রান করায় রাখেন, এবং যতগুলা ইউজার আছে তারা যদি পরবর্তীকালে সেখানে আপনার কমেন্ট করে, তাদের সবার কিন্তু আপনার কি করবেন, এই যে ডেটাগুলো পার্সোনাল ডেটা, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ওইখানে যদি তারা সেটা কমেন্ট করে, দেখা যায় আপনার কাছে ডেটা আসা পড়বে, এবং আপনি সেটা মিস ইউজ করতে পারবেন। যদিও এটা এখন আর খুব পাওয়া যায় না, তবে আপনার এই স্টোর হয়ে থাকার কারণে দেখা যায় আপনি যে কোনো সময়, আপনি যদি 1 বছর পরেও যদি আয়সা দেখেন, তাহলে দেখবেন যে আপনার যেই টার্গেট যে ওয়েবসাইটের মধ্যে যেখানে আপনি ম্যালিসিয়াস কোডটা আপনি ইনজেক্ট করছেন, সেখানে দেখা যাবে কি মানুষ এখনো লগ ইন করতেছে বা এখনো সেখানে কমেন্ট করতেছে, আর আপনার কাছে ডেটা আসতেছে। তো এই কারণে এটা একটা হলো কি, একটা হলো আপনার রিকোয়েস্ট
ধরেন এখানে এক্সএসএস এর মধ্যে গেলাম, ধরেন এখানে আমি যদি আসি, যেমন এই যে দেখেন এখানে এখন কিন্তু লোড হইতেছে, ঠিক আছে, এই যে লোড হইতেছে এখানে। আমি একটু দেখাই, আমার নেটটা একটু স্লো আপাতত আজকে। আচ্ছা, এই যে এখানে ধরেন আমি এইখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই যে কাজ করতেছে না কেন জানো। আচ্ছা, এই যে এখন দেখেন, এই যে আমি যে এখানে ক্লিক করলাম, এই যে এটা লোড হইতেছে, তার মানে কি এই সময়টা কেন লাগতেছে, আমি যখন এখানে ক্লিক করতেছিলাম তখন কি করলো, সে রিকোয়েস্টটা কই পাঠাইছে, সার্ভারে পাঠাইছে। সার্ভারে পাঠানোর কারণে সে আমাকে প্রথমে দেখছে যে রিকোয়েস্টটা পাঠাইছে সে কি আসলে কি ভ্যালিড, তাকে কি অ্যাক্সেস দেওয়া যায়। যখন সে দেখলো যে না, এখানে সে তো আমার একজন ইউজার, সে লগ ইন করে রাখছে এবং সেই রিকোয়েস্টটা পাঠাইছে, তখন সে অ্যাকসেপ্ট করে কি করলো, আমার এখানে রিকোয়েস্টটা পাঠাইলো এই টাইমের মধ্যে, এবং আমি কি করতে পারলাম দেখেন, এই যে এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারলাম। এবং আমি যদি এখন দেখেন এইখানে ক্লিক করলাম, দেখছেন, আবার এখানে ক্লিক করলাম, এটা কি সার্ভারের কাছে গেছে? এটা কিন্তু সার্ভারের কাছে যায় না। এই ছোটখাটো জিনিসগুলোর জন্য আপনার দেখা যায় সার্ভারের কাছে দেয় না, যার কারণে দেখা যায় আমাদের টাইমটা বাঁচে, তাড়াতাড়ি করতে পারি সবগুলা কাজ। তাহলে এটা কে করে? এটা করে হলো আপনার জেএস। আমি যে প্রথম বলছিলাম জেএস হলো এই ওয়েবসাইটের মস্তিষ্ক বা ব্রেন। তো জেএস কি করবে, আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে ফাংশনগুলা জেএস মেনটেন করে, যে কোথায় ক্লিক করলে কি হবে, কোথায় কি বলে, কোথায় গেলে কি ইনফরমেশন তাকে দিবে, কোন অ্যাক্সেসটা তাকে দিবে। ওয়েবসাইটের ইন্টারনাল জিনিসগুলা যদি ওয়েবসাইট নিজেই হ্যান্ডেল করে রিকোয়েস্টগুলা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো ডোম বেসড। আর যদি এরকম হয় যে রিকোয়েস্টগুলো ডিরেক্ট মানে সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করে হলো আমার কাছে আসতেছে, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে হলো আপনার সার্ভার বেসড, সেটা কিন্তু ডোম বেসড হবে না। বুঝতে পারছেন? ডোম বেসড হওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু রান করাইতে হবে, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি ডোম বেসড। আচ্ছা, এতটুকু কি বুঝছেন ভাই? তিনটা টপিক কি বুঝছেন, যে রিফ্লেক্টেড কিরকম, স্টোরড, আর হলো ডোম বেসড? কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। ডোম বেসড একটু আরেকটু যদি এক্সপ্লেইন করতে একটু ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার অপিনিয়নের জন্য। আমি আবার একটু দেখাই আপনাদের, একটু দেখাই। আচ্ছা, আমি একটু লিভ নিয়ে আমি এখনই জয়েন করতেছি, আমার একটু ঝামেলা হইতেছে। এখানে একজন ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই ডোম বেসটা যদি আরেকটু বলতেন। আচ্ছা, এইখানে দেখেন, ধরেন এটা কি আমার লগ ইন করা নাই, লগ ইন করা এক্সএসএস, এই যে ক্রস সাইট স্ক্রিপ্টিং এটা। আচ্ছা, ধরেন লেটস সে আমরা এটাকে অ্যাক্সেস করি, ধরেন আপাতত বোঝার জন্য যে ডোমটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য, ডোমটা আসলে কি। আচ্ছা, ধরেন এই যে আমি এখানে একটা ধরেন যে কোনো একটা কিছু লিখলাম, ধরেন শুধু AB1 লিখলাম, AB1, আর এই চিহ্নগুলো কেন দেওয়া হয়, এই যে ধরেন আগে গ্রেটার দেন লেস দেন এগুলো কেন দেওয়া হয়, নরমালি ট্যাগ বা কোনো স্ক্রিপ্ট রান করার জন্য আমরা এই কি বলে এই সিম্বলগুলো আমরা হলো ইউজ করি, তাহলে জাভা স্ক্রিপ্ট চিনতে পারে যে এটা হলো একটা কমান্ড হিসেবে সে রান করতেছে। ধরেন AB1 বা কিছু একটা দিয়ে আমি এখানে সার্চ করলাম, তো এখন এই যে সার্চ করলাম, এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই যে সার্চ করলাম, আমার যে একটা আউটপুট দিল, রেজাল্ট দিল, এই রেজাল্টটা কিসের ভিত্তিতে দিল? এটা কি ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট পাঠাইলাম, তারপর সেখান থেকে রিকোয়েস্ট আসলো, এরপরে কি আমাকে রিকোয়েস্টটা সে কি আমাকে রেসপন্স দিল, নাকি এই ওয়েবসাইটটা নিজের মধ্য থেকে, যেহেতু জেএস বলছেন আপনি ব্রেন, তাহলে জেএস দিল, মানে কোনটা দিল, ওয়েবসাইট থেকে দিল, সার্ভার থেকে দিল, নাকি আমার এই রেসপন্সটা আমার হলো নিজের ওয়েবসাইটের যে জেএস আছে সেখান থেকে আসলো?
তো এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা ধরেন নরমালি সোর্স কোডে যদি যাই, ইনস্পেক্ট থেকেও করতে পারি। আচ্ছা, আমি দুইটাই এক্সপ্লেইন করব, ইনস্পেক্ট দিয়ে কি করা যায়, সোর্স কোড দিয়ে কি করা যায়। আমরা যদি এখানে কন্ট্রোল এফ ক্লিক করি, আর এখানে যদি আমি এ বি লিখি, কি যেন লিখছিলাম, এখানে লিখছিলাম এ বি 231, তাহলে 231, তাহলে দেখেন এটা এ বি 231 এখানে সার্চ করে কয় জায়গায় পাইছে দেখেন তো ভাই, 1 of 2, মানে কি দুইটা পাইছে। আর আমি কোনটার মধ্যে আছি সিলেক্ট করা, এটা মানে হলো 1 নাম্বার। এটা কই গেছে দেখেন তো, এটা গেছে হলো হেডার 1 এ। মানে আপনার এই যে দেখেন এখানে আসছে না, হেডার হিসেবে আসছে না। হেডার বলতে বোঝায় যে উপরে যেই আপনার যে জিনিসটা মানে আমাদের আইডেন্টিফাই করতে সাহায্য করে কোন টপিকের আন্ডারে আমরা কাজ করতেছি, প্রথমে যেটা থাকে সেটাকে হেডার বলি। তো এই হেডারে আসছে, আরেকটা আসছে দেখেন কই, এই যে এখানে দেখেন আপনার স্ক্রিপ্টের মধ্যে থেকে আসছে। এই যে দেখেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বলতে কমান্ড বোঝাইতেছে, জেএস এর কমান্ড। তাহলে এখন দেখেন এই জেএস এর কমান্ডটা এখানে কি করছে দেখেন, এইখানে একটা কমান্ড দিয়ে রাখছে যে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট বলতে কি, আপনার যে ডকুমেন্ট গুলো পাবেন সেটা খালি লিখে দেন এখানে। এই ডকুমেন্ট ডট রাইট এখানে এটা কই থেকে দেখেন বলছে কোয়েরি, বলছে ফাংশন এটা ইউজ করবে হলো কোয়েরিতে ডকুমেন্ট ডট রাইট। মানে আপনি এখানে যাই লিখবেন, এই ইমেজ বলতে বোঝাইতেছে যে আপনার এখানে যে একটা ইমেজ ছিল, ইমেজটা কই থেকে নিছে, এই সোর্স কোড থেকে নিছে, ঠিক আছে। এই সোর্স থেকে নেওয়ার পরে সে কি করতেছে, বলছে যে এই কোয়েরিটা এইভাবে রান হবে, এই যে দেখেন বলতেছে যে এইভাবে রান হবে, এটা থেকে এইখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে। বলছে এটা এইভাবে এই কোয়েরিটা রান হবে, এখানে আপনি যেভাবে চান সেভাবে এখানে কোয়েরিটা রান করতে পারবেন। এবং বলছে ভেরিয়েবল কোয়েরি, এবং কোয়েরি এটা কিন্তু সার্চে দিচ্ছেন, দেখেন এই যে এখানে সার্চ, সার্চের মধ্যে কিন্তু এই ভ্যালুটা আসছে, যার কারণে এখানে দেখাইতেছে যে আপনার এই ভ্যালুটা আপনি কই দিছেন। এই যে কোয়েরি যে আপনি করলেন, আপনি যে খুঁজলেন, কই খুঁজছেন, আপনি হলো সার্চের মধ্যে খুঁজছেন। যার কারণে কি করছে আপনার এই বলছে ইফ কোয়েরি, বলছে যে আপনার এই যে আপনি সার্চ করলেন এইখানে, বলছে এটা কই পাঠাই দিবে, এই যে এখানে কোয়েরির মধ্যে পাঠাই দিবে। তাহলে আলটিমেটলি কি হইতেছে, জাভা স্ক্রিপ্ট এইখানে এই ফাংশনের মাধ্যমে সে হলো কাজ করতেছে যে আমার এই কমান্ড গুলো আমি কিসের মাধ্যমে এখানে রেসপন্স করব, আমি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে রেসপন্স করব। কারণ সব রেসপন্স আমার সার্ভারকে যাওয়ার দরকার নেই, কিছু কিছু রেসপন্স আমি হলো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে রান করব। তো এই যে এই কমান্ডের মাধ্যমে এই কি বল এই ফাংশনটার মাধ্যমে এই কমান্ডটা রান হলো, এটাকে আমরা বলবো ডোম বেস। আর যেখানে এই স্ক্রিপ্টের মাধ্যমে যেখানে আপনার কমান্ড গুলো রান হবে না, যেটা ডাইরেক্ট সার্ভার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, সেগুলোকে আমরা ডোম বেস বলবো না। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাই? কাইন্ডলি কেউ একটু বলবেন। ভাই এটা আবার রিপিট করলে একটু ভালো হতো ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি এখানে আপনাদের সাথেই করি, দেখেন ধরেন এইখানে আমি কি করলাম, আমাকে একটু কাইন্ডলি বলবেন না, কারণ আমরা সবাই শিখতে আসছি এখানে, যদি না বুঝছি আমাকে একটু বলবেন। ধরেন এইখানে আমি একটা ডেটা পাঠাইলাম, মানে ডেটা লিখলাম, ঠিক আছে। কোথায় লিখলাম? সার্চ বক্সের মধ্যে আমি এই ডেটাটা লিখলাম, ঠিক আছে। এখন লেখার পরে আমি এখানে সার্চ করব। আমরা কি জানি, একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে কি থাকে, একটা সার্ভার থাকে, একটা ডেটাবেস থাকে। সার্ভার থেকে সেই রেসপন্স গুলো আসে এবং ডেটাবেস থেকে, ডেটাবেসের মধ্যে হলো আপনার বিভিন্ন ধরনের ডেটা থাকে, তাই না? এখন কথা হলো, আমি যখন এখানে সার্চের মধ্যে যে AB123 এখানে যে আমি সার্চে যে ক্লিক করলাম, এই যে আমি একটা রেসপন্স পাইলাম, দেখেন এখানে হেডারের মধ্যে রেসপন্স দিতেছে সে। এই যে রেসপন্সটা পাইলাম আমি, এই রেসপন্সটা দুই ভাবে আসতে পারে। একটা হলো আপনার সার্ভার বেসড, আরেকটা হলো ডোম বেসড। সার্ভার বেসড কি, আমি এইখানে যে সার্চ ক্লিক করলাম, সেই রিকোয়েস্টটা সার্ভারে গেল, সার্ভারে বললো যে হ্যাঁ এটা তো আমার ইউজারই, সে তো এটা বলতেছে করতে, তাহলে তুমি সেটা করতে দাও, কারণ সে আমার ইউজার। তো সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করে এই ডেটাটা আপনি হলো মানে হলো আপনি পাইলেন, এই যে রিফ্লেক্ট করলো, ঠিক আছে। এই ডেটাটা সে রিফ্লেক্ট করে আপনাকে দেখাইলো যে তুমি যেটা চাইছো তার বিনিময়ে তুমি এটা পাইছো, সার্ভার তোমাকে এটা দিছে। আর এটা আরেকভাবে হইতে পারে, এই রেসপন্সটা আরেকভাবে আসতে পারে। সেটা কি, যে আপনার ধরেন ডেভেলপার কি করলো, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে, আমি যদি এখানে সোর্স কোডে যদি যাই আপনাকে দেখাই, দেখেন ব্যাকএন্ডের মধ্যে দেখা যাবে কি যে ডেভেলপার সে বিভিন্ন ধরনের কি বলে এখানে ট্যাগ ব্যবহার করছে, HTML ব্যবহার করছে,
তারপর জাভা স্ক্রিপ্টের বিভিন্ন স্ক্রিপ্ট ব্যবহার করছে দেখবেন। তো এইখানে দেখা যাবে কি সে নরমালি আপনি যখন একটা কিছু লিখবেন সে এখান থেকে রান করতে করতে যাবে। যখন আপনি এই যে এই জিনিসটা লিখছেন না, এটা কিন্তু এখানে আছে। আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন AB 1 2 3। তো সে কি করবে, এই যে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, সে এখান থেকে পড়তে আসবে এবং আসার পরে একটা সময় পর যখন সে এখানে আসবে AB 1 2 3, তখন সে হলো আপনার এটার উপর বেস করে একটা রেসপন্স দিবে। এখন এই রেসপন্সটা কিসের উপর ভিত্তি করে দিচ্ছে দেখেন তো, এখানে তো স্টোর হয়েছে আইসা। এখন কথা হলো এই রেসপন্সটা যে পাঠাবে সেটা কিসের মাধ্যমে দিচ্ছে, সে দিছে হলো এই যে স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। মানে কি আপনার জাভার যে ডেভেলপার সে কি করছে, এখানে একটা ফাংশন রান করে দিচ্ছে যে আমার কোন ইউজার যদি এই কাজগুলা করতে চায়, তুমি এই ফাংশনের ভিত্তিতে তুমি হলে এই কাজগুলা করবে, তোমার সার্ভারের কাছে যাওয়ার দরকার নেই। তো যখন সে কি করবে, এই যে আপনার জাভার যে নিজস্ব ফাংশন থাকে, ফাংশনের ভিত্তিতে যখন ইন্টারনাল কাজগুলো যখন সে করে দেয়, সেটাকে আমরা বলতেছি ডোম বেসড। মানে কি এই ফাংশনের মাধ্যমে সে কি করতেছে, ফাংশনের মাধ্যমে সে হলো আপনার কমান্ড মানে রেসপন্স গুলা শো করতেছে, এটাকে ডোম বেস বলতেছে। আর যদি সে এটা না থাকতো, এখানে এটার ভিত্তিতে যদি সে এখানে কাজ না করতো, সে যদি ডাইরেক্ট সরাসরি সার্ভার সাথে ইন্টারঅ্যাক্ট করতো, সেই ক্ষেত্রে কি বলতাম, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ডোম বেস বলতাম না, সেটাকে মানে সার্ভার বেসড বলতাম। বুঝতে পারছেন? আমাকে একটু কাইন্ডলি বলবেন বুঝছেন কিনা। আচ্ছা, আচ্ছা এখানে আমরা তাহলে তিনটা দেখলাম। রিফ্লেক্টেড বলতে বোঝায় আমরা প্রাথমিকভাবে কোনো ম্যালিসিয়াস কোড আমরা এখানে ইনপুট করব, যদি সে রিফ্লেক্ট করে তাহলে সেটা হবে রিফ্লেক্টেড। আর স্টোর বলতে কি বোঝাইতেছি, যে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিংটা করব কিন্তু সেটা স্টোর রেখে করব, ঠিক আছে। আর এখানে ডোম বেস বলতে কি বোঝাইতেছি, যে তারা যে এই ইন্টারনালি যে আপনার ভিতরে যে ডেভেলপাররা যে জাভার মাধ্যমে বিভিন্ন কাজ করাইতেছে আমার এই ওয়েবটাকে, তো আমি যদি সেইখানে সেই ফাংশনটার অনুযায়ী যদি আমি মেল ফাংশনিং করাইতে পারি, বা সেখানে আমি ম্যালিসিয়াস কোড তার মতামতের ভিত্তিতে যদি আমি বসাইতে পারি, তাহলে দেখা যাবে কি যে সেখানে আমি ওয়েবসাইটটা আমার নিজের মতো কাজ করাইতে পারি। এটাকে বলতেছে ডোম বেসড, যে সার্ভারের সাথে কোনো ইন্টারাকশন করব না, কারণ এটা অনেক জটিল। সে অনেক কিছু আমার কোনো কিছু করার জন্য সে অনেক ডেটা আমার থেকে নেয়, যে এটা করতেছে, এটা দিব কি দিব না। তো যদি আমি তার ইন্টারনাল যে জাভা স্ক্রিপ্ট সেটাকে যদি আমি কনফিউজ করতে পারি, সেটাকে যদি আমি ম্যালিসিয়াস কোড দিয়ে ইনফেক্টেড করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার এখানে ঝামেলা কম এবং আমার নিজের কাজগুলো আমি এখানে করতে পারতেছি। আচ্ছা, এটা হলো ডোম বেসড। আচ্ছা, এখানে এগুলো আমরা দেখছি। আচ্ছা, ডোম বেস গুলো দেখলাম। এই যে এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবলের কথা বলা হইতাছে, যে আমি কোথায় ভেরিয়েবলের আমি কোথায় সার্চ করতেছি এবং সেটা কোথায় গিয়ে রান হইতেছে, কোথায় থেকে সেটা পাইতেছি, সেটা সার্চের মধ্যে যেই জিনিসটা আমি সার্চ করলাম এইখানে, সেটা আসলে কতটুকু অ্যাক্সেস আমাকে দিতে পারবে, বা সেটার জন্য সে কি কি করতে পারবে, এগুলো সবগুলো আপনার এই যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে হলো ডিফাইন করা হয়। বুঝছেন? এটাই হলো মেইনলি ডোম। যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ডিফাইন করে তাহলে ডোম, আর যদি না করে সেক্ষেত্রে সেটা ডোম না। এই একদম ইজি ভাষায় আর কি। আচ্ছা, আচ্ছা এখানে বলা হয়েছে যে এক্সএসএস আমরা ইউজ কিভাবে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বলছিলাম, এই যে দেখেন এখানে বলা হয়েছে যে আমি যদি কোনো একটা ভিকটিমকে টার্গেট করি তার ডেটা নেওয়ার জন্য, সেখানে আমি কি করব, জাস্ট ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস কোড আমি এখানে স্টোর করে রেখে দেব। পরবর্তীকালে সে যখন এখানে এসে কোনো কিছু অ্যাক্সেস নিতে চাইবে, তাকে অ্যাক্সেস দিবে ওয়েবসাইট ঠিকই, কিন্তু কি করবে,
তার যে ইনফরমেশন গুলা সেগুলা আমার কাছে চলে আসবে, কারণ আমি তার ওয়েবসাইটের যে জাভা স্ক্রিপ্টের যে ফাংশন ছিল সেটাকে আমার মতো করে আমি সাজাইছি, যার কারণে সে কি করতেছে আমার কাছে অটোমেটিক্যালি ডেটাগুলো পাঠিয়ে দিচ্ছে। এটাই হলো মেইনলি হলো এক্সএসএস এর কাজ। এবং এখানে আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি ধরনের ভালনারেবিলিটিস গুলো পাওয়া যায় এবং ইমপ্যাক্ট কি হইতে পারে। আচ্ছা, তারপরে এখানে লেখা আছে হাউ টু ফাইন্ড এন্ড টেস্ট এক্সএসএস ভালনারেবিলিটি। এখানে বিভিন্ন ধরনের মেথড আছে, আমরা আস্তে আস্তে এই যে ল্যাবের মাধ্যমে সেগুলো দেখব, সমস্যা নেই। আচ্ছা, এগুলো ব্লাইন্ড এক্সএসএস এর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আপাতত টেস্টিং আচ্ছা এখানে আচ্ছা আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম ক্রস সাইট স্ক্রিপ্টিংটা আসলে কি। তাহলে আমরা আপাতত একটা কি বলে প্রথম থেকে আমরা আসলে শুরু করি যে ক্রস সাইটটা আসলে এটা কিভাবে কাজ করে। এতক্ষণ তো পড়লাম, এখন একটা দুইটা পড়ার সাথে আমরা একটু দেখি। আমরা 1 2 3ই করব, কারণ 1 নাম্বারটা হলো আপনার রিফ্লেক্টেড বেসড, আর একটা হলো স্টোরড, আর এটা হলো ডোম। তাহলে মোটামুটি আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে 1 2 3 করাই দিলে। আচ্ছা, 1 নম্বরে আমরা যাই। 1 নম্বরে কি বলা আছে, রিফ্লেক্টেড এক্সেসেস ইনটু HTML কনটেক্সট উইথ নাথিং ইনকোডেড। এখানে অনেক কিছু শেখার আছে, সেটা হলো যে আপনার এক্সেসেসটা রিফ্লেক্টেড হবে কখন, HTML কনটেক্সটের জন্য উইথ নাথিং ইনকোডেড। এখানে এই কথাটার মানে কি, নাথিং ইনকোডেড মানে আপনি এখানে আমরা যদি এখানে সার্চ বক্সে, এখানে আমরা দেখছিলাম যে একটু আগে একটা সার্চ বক্স আছে, দেখছিলাম এখানে আমরা যাই লিখবো সেটা কোনো ইনকোড হবে না, এখানে কোনো কিছু ইনকোড হবে না, যেভাবে দিছি সেভাবেই সে নিয়ে নেবে HTML এর মধ্যে। যার কারণে বলতেছে যে সে কোনো কিছু ইনকোড করবে না, আপনি যাই লিখবেন না কেন সে সেটা সেখানে নিয়ে নেবে। আর এই HTML সেটা নিয়ে নেওয়ার ফলে আপনার কি করবে, রিফ্লেক্টেড করবে, বুঝছেন? আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে এখানে আসি। তাহলে এখানে আমরা কি করব, এখানে নরমালি আমরা হ্যালো লিখতে পারি, হ্যালো। এখানে দেখলাম যে হ্যালোর জন্য ওয়ান সার্চ রেজাল্ট ফর হ্যালো লেখা আসছে। এখন আমাদের ফার্স্ট কাজ কি থাকবে, এই যে আমরা হ্যালোটা লিখলাম এটা কই গিয়ে হলো আমার ওয়েবের কোথায় গিয়ে সেটা স্টোর হয়েছে সেটা হলো আমি দেখব। স্টোর কিন্তু ভাই নরমালি দুই রকম। এখন আমি এই যে জিনিসগুলো স্টোর হইতেছে এটা সেশন আইডির জন্য হইতেছে, মানে আপনি যখন কি বলে নরমালি কোনো কাজ করবেন তখন দেখা যায় এটা ওয়েবসাইটের মধ্যে টেম্পোরারিলি কিছু ডেটা সেভ হয়, স্টোর থাকে আপনার কাজের সুবিধার্থে। আর যেটা আমরা 2 নাম্বার যেটা করছিলাম স্টোরড এক্সেসেস, ওইটার মানে হলো আপনি যেটা স্টোর করবেন ডেটাটা এটা সব সময় থাকবে, আপনি লগ ইন করলেও থাকবে, লগ আউট করলেও থাকবে, 1 বছর পরে আসলেও থাকবে, মানে ডেটাবেজে এক কথায় ইনপুট হয়ে যাবে, সেটাকে বলতেছি হলো আমরা স্টোরড। আর এটা হলো নরমালি আমাদের সেশন আইডি যখন টার্মিনেট হয়ে যাবে তখন এই সব কিছু কিন্তু আপনার চলে যাবে। আচ্ছা, এখন আমরা নরমালি কি করব, সোর্স কোডের মাধ্যমে আমরা কন্ট্রোল F দিয়ে হ্যালো সার্চ করব, যে হ্যালোটা কই গেছে আমরা একটু দেখবো। হ্যালো, দেখেন এই হ্যালোটা আমরা কই দেখলাম, এই যে H1 মানে 1 নাম্বার হেডারের মধ্যে আমরা এই হ্যালোটা পাইছি। আর কোথাও পাইছি দেখেন 1 তাহলে হ্যালোটা কি করছে, আমার স্ট্রিং হিসেবে নিছে। আচ্ছা, এখানে স্ট্রিং বলতে কি বুঝাইতেছি, যে আমার নরমালি জাভা স্ক্রিপ্ট কি বলে স্ট্রিং বলেন নাম্বার বলেন এগুলা সে চিনতে পারে। তো এই স্ট্রিং বা নাম্বার ব্যতীত আপনি যখন অন্য কিছু লিখবেন, যেমন এই HELL ও হ্যালো, এটা কিন্তু একটা অ্যালফাবেট, এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট চিনতে পারে না। যার কারণে আমরা কি করি, একটা কমা দিয়ে দিই। কমা দিয়ে দেওয়ার ফলে কি হয়, জাভা স্ক্রিপ্টকে বলতেছি যে যাই লিখছি তুমি তাই শো করো, তাই তুমি ইনপুট করো, তোমার এত কিছু জানা লাগবে না। তো যার কারণে এখানে আমাদের দেখেন কি হলো, অটোমেটিক্যালি এখানে 2টা কমা আসছে এবং সে বলতেছে যাই আছে সেটা তুমি এখানে স্টোর করো। তো সেইখানে আপাতত স্টোর করে রাখছে কোথায়, HT1 ট্যাগের মধ্যে। দেখেন
এই HTML এর মধ্যে এখানে আপনার প্রথমে শুরু হয়েছে এবং এই দাগটার মাধ্যমে বোঝাতেছে কি এই ট্যাগটা শেষ। এখানে ইনফরমেশন এতটুকুই, দেখেন আমার শো করছে কিন্তু এতটুকুই যে ওয়ান সার্চ রেজাল্ট ফর হ্যালো। দেখেন এই মাঝখানে যে অংশটুকু সেটা হলো ভ্যালু, এই এতটুকুই কিন্তু আমার সে কি করছে এখানে শো করছে। এখন আমরা কি করব, আমাদের নেক্সট স্টেপ হলো, আপনারা যদি এখানে দেখেন যে সেকশন বলেন, হেডার বলেন, তারপরে এই যে ডিভ বলেন, যাই বলেন না কেন সবগুলা দেখেন আপনার কিন্তু এই যে রাইট অ্যারো লেফট অ্যারো দিয়ে রাখছে। কারণ হলো এগুলোর মাধ্যমে এখানে হলো আপনার স্ক্রিপ্টিং করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে। তো আমরা যখন ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু কমান্ড দিতে চাইবো বা স্ক্রিপ্টিং করতে চাইবো তখন অবশ্যই আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে। এই ধরেন এই যে রাইট অ্যারো, যেটাকে লেস দেন গ্রেটার দেন বলি আমরা, এটা ব্যবহার করতে, এটা থাকবে। তো এখন এখানে আমরা যে কোনো জিনিস লিখতে পারি। এখানে ধরেন লিখলাম পান্ডা, ঠিক আছে, পান্ডা লিখলাম, পান্ডা লিখে সার্চ করলাম। এখন কথা হলো যে এই পান্ডা লিখে সার্চ করার কারণটা কি? কারণ আমরা বলছিলাম কি যে আমাদের নরমালি কমান্ড গুলা থাকে হলো এইভাবে, এই যে এই দুইটা কমান্ডের কি বলে, সরি, এই দুইটা চিহ্নের মাঝখানে থাকে হলো তার কমান্ডটা। যার কারণে দেখেন এই যে স্ক্রিপ্ট বলেন যেটাই বলেন সবকিছু কিন্তু এটার মাধ্যমেই হলো রান করতেছে এখানে। তো আমরা যদি এখানে কোনো জাভা স্ক্রিপ্ট বলেন বা কোনো স্ক্রিপ্টিং যদি এখানে করতে চাই অবশ্যই কি আমাদের এটার মাধ্যমে করতে হবে। তার কারণে আমরা এখন দেখতে চাইতেছি যে এটা সিম্বল দিয়ে যদি আমরা কোনো কিছু সার্চ করি সেটাকে এখানে স্টোর আদৌ কি সে করতেছে নাকি করতেছে না। যদি সে স্টোর করে এখানে তাহলে ভাববো কি যে এটা এখানে কিছু একটা করা যাবে, এক্সারসাইজ করা যাবে। এটা হলো মেথোডোলজি, যে আমরা যেহেতু এইরকম করে সবগুলা হলো আপনার কমান্ড দেওয়া আছে, তো যার কারণে আমরা কি করব, এইভাবে এই প্রতীক সম্বলিত কিছু জিনিস দিয়ে ট্রাই করব, দেখবো এটা কি আসলে কিভাবে নিছে বা এটা আসলে নাই কিনা। তো আমরা ফাইন্ড করব, কি যেন লিখছিলাম, আবার লিখি, আমার খেয়াল নেই, AB 1 2 3 4 সার্চ করলাম, এখানে কন্ট্রোল ইউ দিলাম। আমরা এখন একটু যদি সার্চ করি AB 1 2 3 4, তাহলে এই যে এখানে AB 1 2 3 4টা দেখেন এখানে কিন্তু তারা আমার কি হিসেবে নিতেছে, স্ট্রিং হিসেবে নিতেছে, ঠিক আছে। তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমি এখানে একটা কমান্ড রান করায় দেখতে পারি যে আদৌ কি এটা কাজ করে কিনা। HTML এর মধ্যে কিন্তু এটা নিতেছে। তাহলে আমরা এখন একটা কমান্ড রান করাতে পারি, সেটা কি, জাভা স্ক্রিপ্টের একটা কমান্ড রান করাতে পারি, সেটা হলো যে স্ক্রিপ্টিং করব। এখন ওই যে ম্যালিসিয়াস কোড যেটা বলছিলাম আমরা স্ক্রিপ্টিং করব, SCRIPT স্ক্রিপ্ট, এটার মাধ্যমে বোঝাতেছে যে আমরা স্ক্রিপ্ট করব। স্ক্রিপ্টের প্রথম অংশ দিয়ে এটা দিয়ে বোঝাতেছে যে আমরা এখান থেকে ওপেন করলাম এবং মাঝখানে যেটা থাকবে সেটা হলো আপনার ভ্যালু। অ্যালার্ট দিয়ে আপনি এখানে কি লিখতে পারেন, এখানে লিখতে পারেন যে ফ্যাক্ট, তারপরে এখানে লিখতে পারেন আবার হলো আপনার যে এই স্ক্রিপ্টটা আপনি চাইতেছেন যে এতটুকু রাখতে, আর কিছু রাখতে চান না, এটা শেষ করতে চান, তাহলে এখানে দিয়ে কি করবেন, SCRIPT স্ক্রিপ্ট দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এখানে মেইনলি কি করলাম, হলো একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করলাম এবং এই স্ক্রিপ্টটাকে আমি ক্লোজ করলাম। এই অ্যালার্ট হলো একটা ফাংশন, এই ফাংশন দিয়ে আমি বুঝাইতেছি কি যে তোমার কি আদৌ কি এটা কাজ করে, এই কি বলে, তোমার কি আদৌ এই স্ক্রিপ্টটা কি কাজ করবে। এখানে আমরা সেটা দেখার জন্য হলো এখানে এই হলো আপনার স্ক্রিপ্টটা রান করাচ্ছে যে আদৌ কি এখানে স্ক্রিপ্ট নেয় কিনা। তো এখানে আমরা যদি সেন্ড করি তাহলে দেখেন এই যে এখানে লেখা আছে যে হ্যাক। যখন আমার অন্য কোন ইউজার যখন এখানে ওকে ক্লিক করবে, যখন ওকে ক্লিক করবে সাথে সাথে তার সেশন আইডি থেকে কি করবে, ইউজার ডেটা গুলা হলো আপনার নিজের যে ওয়েবসাইট থাকবে যেটা আপনি লিংক করে দিবেন সেখানে চলে আসবে। তাহলে এখানে মেইনলি হয়েছে কি, আমরা যদি এখন সোর্স কোডে আবার যদি যাই, সোর্স কোডে যদি যাই, দেখেন কন্ট্রোল এফ দিয়ে আমরা যদি ফাইন্ড করি যে এটা কই লুকে আছে, তাহলে এখানে দেখেন এখানে কি হয়েছে,
এখানে হলো আপনার মেইনলি যেহেতু আমি যে যাই দিতেছিলাম সেটাই সে এখান থেকে গ্রহণ করে নিতেছিল, বা আপনার কি বলে সবগুলো সে অ্যাকসেপ্ট করতেছিল। আমার যেহেতু নরমালি বলছিলাম যে এইগুলা দিয়ে হলো নরমালি আমি একটা স্ক্রিপ্টিং করি বা কোনো একটা কমান্ড করি আমি এখানে, তো এইগুলো দেখলাম যে আমার স্যানিটাইজ করে নেই বা অন্য কোনো কিছুতে ইনকোড করে দেয়নি, যেভাবে দিছি সেভাবেই আসছে। যার কারণে আমি কি করলাম, আমি হলো এখানে একটা স্ক্রিপ্ট রান করাইলাম, যে অ্যালার্ট করলাম। অ্যালার্ট বলতে বোঝায় যে পপ আপ করবা, কি পপ আপ করবা, হ্যাকড পপ আপ করবা। এখানে ডাবল কোটেশন ক্যান দিলাম, কারণ জাভা স্ক্রিপ্ট আপনার অ্যালফাবেটকে আইডেন্টিফাই করে না, যার কারণে আপনার এখানে এটা দিয়ে বলে দিলাম যে তুমি যা আছে তাই তুমি শো করো, স্ট্রিং তুমি শো করো। আর এখানে স্ক্রিপ্ট লিখে কি করলাম, স্ক্রিপ্টটা শেষ করে দিলাম, আর মাঝখানের ভ্যালু ছিল এতটুকু। এবং অ্যালার্ট দিয়ে যেহেতু হ্যাক করতে বলছি, হ্যাকটা দেখাইতে বলছি, যার কারণে এখানে আপনার কি হবে, যে আমার এখানে কিন্তু আপনার হ্যাক আসছে, মানে হ্যাক লেখাটা আসছে। ঠিক আছে, এই হলো মেইনলি এক্সএসএস, প্রথম রিফ্লেক্টেড যেটা বললাম সেটা। এবং এই তো 1 নম্বর ল্যাব। আচ্ছা ভাই, 1 নম্বর ল্যাবটা কি আপনারা বুঝছেন কিভাবে কাজ করছে? ভাই সবাই কি ক্লিয়ার কিনা? প্রবলেম থাকলে আসলে একটু বলবেন, তাহলে দেখা যায় যেগুলো বলা হয় নাই সেগুলো আবার বলা হবে আসলে। জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝছেন? জি ভাই, বুঝছি ভাই। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ইসমাইল ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, ক্লাস তো ভালো হচ্ছে। রেকর্ডিং হচ্ছে তো না? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে 1 নম্বরটা আমরা বুঝলাম যে কিভাবে, ওই যে প্রথম আমাদের একজন ভাই বলছিল যে কিভাবে আমরা বুঝতে পারবো যে এখানে এক্সেসেস আছে কিনা। তো আমরা মেইনলি এইভাবেই এক্সেসেস আসলে ডিফাইন করব, বিভিন্ন মেথডোলজি। এক একজনের মেথডোলজি এক এক রকম হয়, আমরা এভাবে বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করে দেখবো যে সেখানে কোনটা কাজ করে। আচ্ছা, তো 1 নম্বরটা আমরা দেখলাম যে আমার একটা কোশ্চেন ছিল। জি 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 ভাই বলেন। মানে আপনার এই অ্যাক্সেস এর মাধ্যমে আমরা যে ইনফরমেশনগুলো পাইতেছি, এগুলো দ্বারা একটা ওয়েবসাইটের কি কি ক্ষতি আমরা করতে পারি, বা আসলে এটার যেই যেই ইয়ারা পাইতেছি আমরা, যে আপনার কুকিজ গুলা, ওইগুলো দিয়ে আমরা কি কি করতে পারি? এখন আপনি যদি সেশন আইডিটা কোনোভাবে যদি আপনি নিতে পারেন, তাহলে তো আপনার সবকিছু করতে পারবেন না। ওনার যেই আপনার অ্যাক্সেস করার যেই পারমিশন থাকবে সবগুলো আপনি করতে পারবেন। ধরেন আপনি এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ওয়েবসাইটের কথাই চিন্তা করেন, যে আমার সেখানে একটা লগইন পেজ আছে আমার, তো আমার মনে করেন 1 লাখ টাকা ক্যাশ আছে ওইখানে, আমি জমা রাখছি। আমার ওইখানে হলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব আছে। তো সেইখানে আমি কি করলাম, যে ওই ওয়েবসাইটের এমন একটা জায়গায় আমি এক্সেস দিয়ে দিলাম, সেইখানে দেখা যায় গেল কি করলাম, এখানে ম্যালেসিয়াস কোড দিয়ে দিলাম। তো কোড দেওয়ার ফলে আপনি দেখা গেল আপনি দেখা গেল সেখানে কোড দিয়ে রাখছেন, আর আমি ওখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। আর ওকে ক্লিক করার সাথে সাথে আমার যত ইনফরমেশন আছে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এটা যদি আপনার কাছে চলে যায়, তাহলে তো ইজিলি আপনি আমার অ্যাকাউন্টে ঢুকে আমার যত টাকা আছে সব তো আপনি নিয়ে নিতে পারবেন। এবং আমি আমার যা যা প্রিভিলেজ আছে এটা আপনি ইউজ করে আমার দেখা যায় ওই অ্যাকাউন্টের যত কিছু আছে সবকিছু আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এর মাধ্যমে এটাই আসলে হলো অ্যাক্সেস এর মানে মূল থিম, যে এইভাবে আমরা ডেটাগুলা নিজের কাছে নিয়ে নিতে পারি আর কি, হ্যাক করে আসলে যেটা বলি। আর আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং শুধু কি জাভা স্ক্রিপ্টিং বা আপনার হলো এইচটিএমএল সাইটগুলোতেই হবে, নাকি আপনার সি তে যেগুলো মেড করা ওগুলো তো একটা করা যাবে? এটা ভাইয়া ডিপেন্ড করে যে আপনার ওইখানে কি জাভা স্ক্রিপ্ট আছে কিনা। আবার দেখা যায় এখন বর্তমানে ক্রস সাইট স্ক্রিপ্টিং যেটা, এটা দেখা যায় ওই রকম অ্যাভেলেবল না। আগে অনেক আগে এটা পাওয়া যেত, ক্রস সাইট যেটা স্ক্রিপ্টিং, যেখানে আপনার দেখা যায় যে এইচটিএমএল আছে, নরমাল টুকটাক আপনার সিএসএস আছে, আর যে মোটামুটি রান করাইতেছে এই ওয়েবসাইটটা, যার কারণে দেখা যায় ওইখানে ম্যাল ফাংশনিং করাটা সহজ হতো। আর আপনি যেটা বললেন সেখানে যদি আপনার দেখা যায় ওই রকম ফাঁক ফোকর না থাকে, আপনি পাবেন না। আর এখন সবাই কম বেশি এপিআই ইউজ করে, তো যার কারণে অনেক সিকিউর থাকে। এপিআই হলো আপনার ডিরেক্ট হলো সার্ভার সাথে ইন্টারঅ্যাক্ট করে কির মাধ্যমে, যার কারণে কোনো ডেটা আসলে লিক হয় না সহজে।
যার কারণে দেখা যায় এটা আসলে খুব একটা করা যায় না এখন। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। জাস্ট খালি আমাদের মেথোডোলজিটা আমরা জেনে রাখলাম যে কিভাবে এক্সএসএস কাজ করে, এবং বাংলাদেশে অনেক ওয়েবসাইটের মধ্যে এখনো এক্সএসএসটা অ্যাভেলেবল, তো সেইখানে আপনি ইউজ করতে পারবেন। তো ভালো ভালো ওয়েবসাইট গুলোর মধ্যে কিন্তু আপনি এটা পারবেন না, মানে মেথডটা জেনে রাখলেন, পরবর্তীকালে দেখা যাবে যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, ভালো একটা বাউন্টিও পাবেন ইনশাআল্লাহ যদি ফরেনার ফিও হবে। আচ্ছা, আমরা সেকেন্ড যেটা সেটার মধ্যে যাই। সেকেন্ডটার মধ্যে হলো স্টোরড এসএসএস ইনটু এইচটিএমএল। আচ্ছা, স্টোরড বলতে আমরা আগে বুঝছিলাম কিন্তু কি যে স্টোরটা আসলে কি হবে, যে এখানে ডেটাটা একদম স্টোর হয়ে যাবে ডেটাবেজের মধ্যে, ওয়েবসাইটের যে ডেটাবেজ থাকে সেই ডেটাবেজের মধ্যে কিন্তু ডেটাটা স্টোর হয়ে যাবে। এবং আমি এটার জন্য বলছিলাম যে তাহলে ডেটা স্টোর কিভাবে হয়, যখন আমি কোথাও কমেন্ট করি, কমেন্ট করলে দেখা যায় সেখানে কি হবে, আমার দেখা যায় যে সেখানে কমেন্টটা সবসময় থাকে, মানে ডেটাবেজে স্টোর হয়ে থাকে। তো ওই কমেন্টটাকে যদি আমি ম্যানিপুলেশন করে কোনোভাবে যদি এটা আমি ক্র্যাক করতে পারি, তাহলেই তো মনে করেন আমি যতজন ইউজার ওইখানে আপনার কমেন্ট করবে, ওইটা ততবারই ট্রিগার্ড হবে, ততবারই দেখা যায় আমার তার ইনফরমেশনটা আমার কাছে চলে আসবে। মেইনলি স্টোরড এক্সেসটা হলো মেইনলি এভাবে কাজ করে যে আমি স্টোর করে রেখে দিলাম, সেখান থেকে প্রতিনিয়ত ইউজারদের ডেটা আমি পাবো। নর্মালি স্টোর হয় কোথায় আমরা বলছিলাম, স্টোর হয় নর্মালি আমরা বলছিলাম যে কমেন্ট সেকশনে। আমরা নর্মালি কমেন্ট সেকশনে যদি যাই এখানে, এবং কমেন্ট সেকশনে এখানে আসার পর আমরা যদি নর্মালি এবি সিডি লিখি, আচ্ছা এইভাবে না লিখি ডাইরেক্ট লিখে দিই, ধরেন এবি 1 2 3 4, আর এখানে আমরা কি করব, স্ক্রিপ্ট বলেন বা কমান্ড বলেন, এর জন্য আমরা হলো এটা দিয়ে দিব যে দেখি এভাবে কি সে নেয় কিনা, বা পজিশনটা কি, সে কি এটাকে স্যানিটাইজ করতেছে, বা আদৌ কি সে এটা কমান্ড হিসাবে রিড করতেছে, বা সে কি করতেছে সেটা দেখার জন্য আমি জাস্ট হলো এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, আর নেম হিসাবে কি দিয়ে দিলাম, হ্যাক টু লাইভ দিয়ে দিলাম, আর ইমেল হিসাবে এবি1 দিয়ে দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমি কি করলাম, পোস্ট কমেন্ট করে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু আমার কি হয়ে গেছে, এটা কিন্তু আমার এখন কিন্তু পোস্ট হয়ে গেছে। কই, এই যে দেখেন হ্যাক টু লাইভ হাইপার, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন এটা কিন্তু স্টোর হয়ে গেছে একদম আমার যে ডেটাবেস, সেই ডেটাবেসের মধ্যে কিন্তু স্টোর হয়ে গেছে। এটা যদি আমি অনেক সময় পরেও আসি তাহলে দেখবো যে এখানে এটা আছে, এবং এটার মধ্যে এখন আমার আলটিমেট গোল হলো এটার মধ্যে আমি ম্যালিসিয়াস কোড দিব, যেন প্রতিবারই এখানে যখন আপনি অন্য একটা ইউজার এসে বলবে যে হ্যাঁ অনেক সুন্দর, বা একটা কমেন্ট করবে, যখন এখানে পোস্ট কমেন্টে ক্লিক করবে তখন কি হবে, আমার এই যে ম্যালিসিয়াস কোড এটা কিন্তু তখন ট্রিগার্ড হয়ে যাবে। ট্রিগার্ড হয়ে গেলে তখন আপনার যে ইউজার নেম, তখন আপনার কুকিটা বা আপনার সেশন আইডি যদি আমার কি বলে ওয়েবসাইটে যদি আইসা পড়ে, বা আমার কাছে যদি আইসা পড়ে, তাহলে কিন্তু আপনি শেষ। আপনার ওইটা ইউজ করে আমি কিন্তু সবকিছু নিয়ে নিতে পারবো। তো সেটাই কিভাবে করা যায় এখানে, সেটাই হলো আজকে আমরা এখানে দেখবো। আর এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভালনারেবিলিটি, কারণ এখানে শুধু একটা ইউজার ইনফেক্টেড হয় না, যতজন এখানে আপনার অ্যাক্সেস করবে ততজনেরটাই এফেক্টেড হয়ে যায়, যার কারণে এটাকে মারাত্মক একটা ভালনারেবিলিটি বলা হয়। এবং এর জন্য দেখা যায় আপাতত এখন সবাই এপিআই ইউজ করে এই জিনিসটা এড়ানোর জন্য আর কি। আচ্ছা, তো এখন আমরা দুইভাবে, আমরা এতক্ষণ হলো সোর্স কোড থেকে আমরা দেখছিলাম যে এটা কই গিয়ে হলো আপনার কি হয়, স্টোর হয়। এখন আমরা দেখবো হলো ইন্সপেক্টের মাধ্যমে। আমরা যদি বোঝার চেষ্টা করি যে ভিউ সোর্স পেজ এবং ইন্সপেক্ট এই দুইটার কাজটা কি, দুইটার কি আলাদা আলাদা কাজ আছে নাকি সেম। তো ভিউ সোর্স কোডের মধ্যে এখানে আমার ব্যাক এন্ডে যতগুলা আপনার কমান্ড বলেন, স্ক্রিপ্টিং বলেন, যাই সোর্স আছে, ডকুমেন্ট আছে, সবকিছুই দেখা যাবে কি এখানে এসে স্টোর হয়। আর ইন্সপেক্টের মধ্যে সেম ভাবে আপনার এখানে সবগুলো ডেটা কিন্তু এখানেও স্টোর আছে, এই যে এখানে সবগুলো ডেটা স্টোর আছে। তফাৎটা কি, তফাৎ হলো এটা হলো আপনার স্ট্যাটিক আর এটা হলো ডাইনামিক। মানে কি, যে আপনি এখানে চেঞ্জ করবেন আর এখানে দেখবেন অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। আর এখানে আপনি যদি চেঞ্জ করেন আর এখানে যদি আপনি রিফ্রেশ না করেন তাহলে দেখবেন যে এখানে আসবে না। তার মানে এটা হলো লাইফ টাইম হলো আপনি চেঞ্জেস করে আপনি এখানে বিভিন্ন ধরনের চেঞ্জেস গুলো দেখতে পারবেন। আর এইখানে হলো কি, যে আপনি রিফ্রেশ করে প্রতিবার দেখতে হবে। এই দুইটার মধ্যে এই পার্থক্য এই। আচ্ছা, এখন আমরা যদি
একটু দেখি যে হ্যাক টু লাইভ এটা এটা কই গেছে। ঠিক আছে, এখানে আমরা যদি এইভাবে ধরি, এই যে দেখেন এটা হলো প্যারাগ্রাফের মধ্যে গেছে, এই যে এখানে দেখছেন, এই যে দেখেন প্যারাগ্রাফের মধ্যে এই ট্যাগের মধ্যে এখানে গেছে, দেখেন দেখছেন, এই যে এইভাবে শুরু হয়েছে আর এই যে এখানে কিন্তু শেষ হয়েছে, আর এখানে কি করছে আমার এই নামটা দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে করতে পারি, অথবা কিভাবে করতে পারি, কন্ট্রোল এফ দিয়ে দিব, দিয়ে তারপরে এখানে আমি লিখবো যে হাইপার কই, হাইপার। ঠিক আছে, দেখেন এই যে আসছে, এই যে। তো এইভাবে আমরা সবভাবে, সরি আমি যদি বানানটা লিখি H4, এই যে দেখেন, এই যে আমি লিখলে আস্তে আস্তে দেখা যাবে এগুলো আসবে। তো আমি ফাইন্ড করে লিখতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে এইখানে গিয়েও দেখতে পারি, এখানে গিয়ে দেখতে পারি কোনটার কি। তারপরে এই যে এটা আমরা জানি যে এগুলা চেঞ্জ করা যায়। এখানে যদি লিখি মামুন ভাই, তাহলে এই যে মামুন ভাই এটা চেঞ্জ হয়ে গেল। প্রাথমিক অবস্থায় আমরা সবাই হ্যাকার, এগুলা করে হ্যাকার হইতে পারবো। আচ্ছা, যাই হোক, দুষ্টামি করলাম। তা এখন আমাদের আলটিমেট গোলটা কি? আলটিমেট গোল হলো এইখানে আমি আরেকবার একটু দেখি ভিউ সোর্স কোডের মধ্যে, যে এইখানে আমি জিনিসটা যেহেতু বড়ভাবে সুন্দরভাবে দেখতে পারি, এখানে আমি একটু লিখি যে কি যেন এখানে স্টোর করলাম আমরা, H4K2 H4K। আচ্ছা, এই যে এই যে এই যে দেখেন, এটা কিন্তু আমরা যখন লিখছি এটা কিন্তু এখানে স্টোর হইতেছে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু স্টোর হইতেছে আমরা কি করব, আমরা এখন চেষ্টা করব যে আমাদের যে আগের স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটার মাধ্যমে এটাকে অ্যালার্ট করা যায় কিনা। অ্যালার্ট বলতে ওই যে আমাদের পপ আপটা আসে কিনা, যদি পপ আপ আসে তাহলে বুঝতে পারবো পরবর্তীকালে কি করব, অন্য কমান্ডগুলোও এইভাবে দিলে সে রান করবে। এর মানে আমরা এটা বুঝতে পারলাম যে যদি পপ আপ করাইতে পারি তার মানে অন্য কমান্ডগুলো আমরা মোটামুটি রান করাইতে পারবো। যার কারণে আমরা পপ আপ দিয়েই হলো প্রথমে টেস্টিং করি যে এটা আসলে কাজ করে কিনা। তো সেটার জন্য আমরা কি করব, স্ক্রিপ্ট রান করাবো, SCRIPT স্ক্রিপ্ট ওপেন করলাম। এখন স্ক্রিপ্টের ভ্যালু দেব, আমরা কি করতে চাই, অ্যালার্ট করাইতে চাই। অ্যালার্ট বলতে যে আমাকে তুমি শো করাও যে এখানে কি আছে, এবং ডাবল কোটেশন দেব কি জন্য, এখানে যদি আমি স্ট্রিং দেই, এখন যদি লেটস সে আমি যদি বলি যে এখানে শুধু নাম্বার দিব, তাহলে নাম্বার দিলে আপনার এটা দিতে হবে না, কারণ নাম্বার হলো জাভাস্ক্রিপ্টে বুঝতে পারে। কিন্তু আপনার অ্যালফাবেটটাকে বোঝানোর জন্য আপনার কি করতে হবে, পাথ ভেরিয়েবলের মতো আপনার এখানে ভেরিয়েবলের মধ্যেও আপনার কি করতে হবে, যে ভিউ সোর্স করতে দেখছিলাম না, এখানে যদি কোনো ডেভেলপার ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাড করে তাহলে আপনার সেটা হলো জাভাস্ক্রিপ্টে পড়তে পারে। আর যদি না থাকে, যেমন হ্যাক তো এখানে কোথাও লেখা নাই, যার কারণে সে খুঁজে পাবে না এবং এরর দেখাবে, সে বলবে যে না আমি তো জানি না তুমি কি বলতেছো। বুঝতে পারছেন? যদি এখানে লেখা থাকতো পার্টিকুলার কোন অ্যালফাবেট, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের স্ট্রিং ব্যবহার করতে হতো। আচ্ছা, তাহলে স্ট্রিং দিয়ে আমরা লিখে দেবো কি, ইউ হ্যাভ বিন হ্যাকড। তারপরে স্ক্রিপ্টটা বন্ধ করে দিই, স্ক্রিপ্টটা বন্ধ করে দিব, SCRIPT স্ক্রিপ্ট। এটা দিয়ে আমরা জাস্ট কি করতেছি বলেন তো, এটা দিয়ে আমরা জাস্ট দেখতেছি যে আমার এই অ্যালার্ট এই ফাংশনালিটিটা কাজ করতেছে কিনা। যদি করে তাহলে বাকি পরের অ্যাটেম্পটে আমরা যাব। আচ্ছা, দিলাম নাম, এটাও দিলাম, ওয়েবসাইটের নামও দিলাম এবং পোস্ট কমেন্ট করে দিলাম। ঠিক আছে, এইবার দেখেন আমি যদি ব্যাকে আসি তাহলে কি লেখা, ইউ হ্যাভ বিন হ্যাকড। তখন তো সে ভয় পেয়ে যাবে, আর ভয় পা যখনই ওকেতে ক্লিক করবে, আর তার হলো এই যে আপনার দেখাই দিই এখানে ইন্সপেক্ট মেমোরি অ্যাপ্লিকেশন, এই যে কুকি, এই যে দেখেন এই যে আমার যে ভ্যালু, এটা যদি তার কাছে চলে যায় সে এটা ক্র্যাক করে, মনে করেন এই সেশনটা পাইলেই হয়েছে, মনে করেন কি করতে পারবে সে, আমার যে এখানে যে আমার প্রিভিলেজ যেগুলো, সে অটোমেটিক্যালি এটার ব্যবহার করে মনে করেন সে আমার কাজগুলো করতে পারবে। বুঝতে পারছেন? যার কারণে আমাদের এগুলো সতর্ক থাকতে হবে, যে দেখতে হবে সেখানে এক্সেসেস আছে কিনা বা কাজ করে কিনা। আচ্ছা, এইভাবে আসলে ডেটাগুলো লিক হয়। আর আমরা হলো দেখা যায় কোনো কিছু না করে অনেক সময় দেখা যায় ওকেতে, অনেক সময় অনেক ওয়েবসাইটের সামনে দেখবেন ওকে ওকে ক্লিক আসে, বারবার শুধু ওকে ওকে আসে, আপনারা ক্লিক করে দেন অজান্তেই। তো ক্লিক করলে দেখা যায় আপনার ডেটাগুলো কিন্তু ওইখানে চলে যায়, কারণ ব্যাকএন্ডে কিন্তু ম্যালিসিয়াস কোড থাকে।
তাহলে এটা হলো আমার কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো স্টোর ডেটাবেস থেকে আমি কি করলাম, এক্সএসএসটাকে আমি রান করাই দিলাম। রান করাই দিয়ে কি করলাম, যে যে ইউজার তাদের ডেটাগুলো আমি দেখা যায় এখান থেকে নিয়ে নিতে পারবো বা চুরি করতে পারবো। এটা গেল স্টোর। আর এখানে যতগুলা বললাম, যতগুলা ইউজার আছে সবাই এখানে মনে করেন আসলেই হ্যাক হয়ে যাবে। এই যে ইউ হ্যাভ বিন হ্যাকড, যতবার ইয়ে করবে ততবার আসবে ততবার। এই যে এটা স্টোর হয়ে আছে, তো এখানে আপনি যতবারই আসবেন যতবারই করবেন ততবারই দেখাবে এটা। আচ্ছা, সহজে যায় না, যার কারণে এটা অনেক মারাত্মক ধরনের এটি আর কি। আচ্ছা, এটা কি বুঝছেন ভাই? এটা না বুঝলে বলেন তো, সবাই কি বুঝছেন এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই সবাই একটু যদি বলতেন যে এটা আসলে কি ক্লিয়ার ছিল, বা আপনারা কি কোনো সমস্যা আছে কি? না না ভাই, বুঝতে পারছি। প্রবলেম নাই তো নাকি? আচ্ছা, তাহলে 2 নাম্বারটা শেষ হলো। হ্যাঁ, 3 নাম্বারটাই যাই। তাহলে 3 নাম্বারটা মোটামুটি এই যে 3, 4, 5 এগুলো সব সেমই, আপনারা করেন, সমস্যা নেই। আমি দেখাই দিই, মানে এই 3টা ক্যান সিলেক্ট করছি যেন 3টারই একটা আইডিয়াটা আমি মোটামুটি ক্লিয়ার করে দিতে পারি, যেন আপনারা পরবর্তীকালে রিসোর্স দেখে যখন করতে যাবেন তখন যেন আপনাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে, করতে যেন সহজ হয়, এগুলো যেন অপরিচিত মনে না হয়। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে সেটা হলো ডোম এক্সএসএস ইন ডকুমেন্ট ডট রাইট। বলছে ডকুমেন্টের মধ্যে তুমি লিখে দিবা, লিখে দিয়ে কি করছে এখানে বলছে সিঙ্ক ইউজিং সোর্স। এই দুটো জিনিস বুঝতে হবে আপনার বাইবার কোডে, এই দুটো জিনিস জিজ্ঞাসা করে, সিঙ্ক কি আর হলো সোর্স কি এক্সএসএস এর মধ্যে। সোর্স হলো আপনি যেখান থেকে ডেটাটা নিছে, ঠিক আছে, ডেটাটা যে নিছে, ডেটা নিলে তো আর কাজ হবে না, সেটাকে তো এক্সিকিউট করাইতে হবে। তো যেখান থেকে ডেটা নেয় বা যেখানে ডেটা স্টোর হয় সেটা হলো সোর্স। আর এই ডেটাগুলো যখন এক্সিকিউট করে, যেখান থেকে যেই স্থানটা থেকে এক্সিকিউট করে সেটাকে আমরা বলতেছি সিঙ্ক। বুঝতে পারছেন? বলতে এমন একটা জায়গায় তুমি ডকুমেন্টগুলো রাইট করে দিবা যেন কি করে সেটা সোর্স থেকে যেন এই সিঙ্কে সেটা এক্সিকিউট করতে পারে। এবং লোকেশন ডট সার্চ বলতে সার্চের মধ্যে, লোকেশনের মধ্যে সেটা থাকবে। এটা কি রকম আমরা এখন বিস্তারিত জানব। আপনারা এই যে এগুলা পড়ে নিতে পারেন, মানে আমি যা বললাম এখানে তাই আসলে টুকটাক বলা আছে আর কি। তাহলে এখানে কি বললাম, সিঙ্ক হলো কি আর সোর্স হলো কি, যেখান থেকে আমি ডেটাটা নিলাম সেটা সোর্স, এবং সোর্সের যে অংশে হলো সেটা এক্সিকিউট হয় সেটা হলো সিঙ্ক। আচ্ছা, তাহলে অ্যাক্সেস ল্যাব আমরা করি, দেখি কি আছে এখানে। আচ্ছা, লোকেশন ডট সার্চ এর মধ্যে করতে হবে, তারা বলে দিছে। অনেক সময় কিন্তু আপনি জানতে পারবেন না, রিয়েল লাইফে কিন্তু আপনারা জানবেন না যে কোথায় এইটা কি বলে ওয়েবসাইটে কোথায় হলে এক্সেসটা কাজ করে। তারা এখানে বলে দিয়েছে লোকেশন ডট সার্চ, মানে সার্চের মধ্যে আপনার এই জিনিসটা কাজ করবে। তো নরমালি আমরা কি করব, নরমালি এবি এটা দিলাম, সার্চ করলাম, সার্চ করার পর কন্ট্রোল ইউ, এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব KB1। দেখেন এই যে ইন্টারেস্টিং জিনিস দেখেন, সবাই খেয়াল করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কন্ট্রোল শিফট প্লাস প্লাস, দেখেন এই যে AB1, এতক্ষণ AB1 এর সামনে যে এগুলো ছিল দেখছিলেন, এই যে এগুলা ছিল,
কিন্তু এখন স্যানিটাইজ করে করছে কি দেখেন তো, কত স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছে। এখন এইগুলা তো আমি বাইপাস করতে পারবো না, বুঝতে পারছেন? এগুলা দিয়ে সে অটোমেটিক্যালি ইনকোড করে নিছে। এখানে যে জাভা স্ক্রিপ্ট, এই যে দেখেন একটা ফাংশন তারা দিয়ে রাখছে, এই জাভা স্ক্রিপ্টটা করছে কি অটোমেটিক্যালি, এখানে হলো আপনার বিভিন্ন আরো জাভা স্ক্রিপ্ট আছে এখানে, এই স্ক্রিপ্টের মাধ্যমে ওরে হলো ইনকোড করে দিচ্ছে। ওই যে প্রথমে পড়ছিলাম না যে কোনো ইনকোড করবে না, যেমনি দেবে সেভাবেই নিবে, কিন্তু এখানে ইনকোড করে দিচ্ছে। তাহলে এখন তো আমি এই সিম্বলটা ইউজ করেছি, এগুলো ইউজ করে তো আর আমার কাজ হবে না, কারণ তারা স্যানিটাইজ করে। তাহলে এখন আমার অন্যভাবে দেখতে হবে। এখন আমার দেখতে হবে কি, যেহেতু ডোমবেস বলছে, তাই না? ডোমবেস বলতে কি বুঝছিলাম, ওই যে তখন প্রথমে যে আমার সার্ভার সাথে ইন্টারঅ্যাক্ট করবে না, তবে জাভা স্ক্রিপ্ট একটা থাকবে, সেটার উপর বেস করে সে হলো সবকিছু রান করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি কি করা যায়, যেহেতু আমার এইগুলা কাজ করে না। তাহলে আমরা আবার একটু লিখি, ধরেন লিখলাম হিটম্যান এ দিলাম, দেওয়ার পরে সার্চ করলাম, আবার দেখি ওইখানে তো আমরা দেখলাম। এবার আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দেখি আমরা আরেকটু বেশি কিছু পাই নাকি এগুলো। তাহলে আমি কি যেন লিখছিলাম, হিটম্যান কয় জায়গায় পাওয়া গেছে? হিটম্যান 2 জায়গায়। একটা হিটম্যান পাওয়া গেছে হলো কই, এই হেডার, এই যে দেখেন, এই যে দেখেন আমি এটা দিলে কিন্তু এটাই আসবে, দেখছেন? এই যে হেডার, এই যে হেডার, ঠিক আছে? এই যে এটা খেয়াল করেন, এই যে এটা ধরলে এই যে এখানে আসছে, তার মানে এই লাইনের মধ্যে হলো এটা, ঠিক আছে? তারপর আরেকটা কই আছে দেখেন, এই যে হিটম্যান, এই যে ইন্টারেস্টিং জিনিস, হিটম্যান কই ঢুকাই দিছে দেখেন তো, হিটম্যানে ঢুকাই দিছে ইমেজের মধ্যে, সোর্সের মধ্যে হলো হিটম্যানে ঢুকাই দিছে। আর এখানে স্ক্রিপ্টের মধ্যে ডট ডট দেখছেন, তার মানে এইখানে স্ক্রিপ্ট দেওয়া আছে। এই যে স্ক্রিপ্টটা, আমরা যদি এই স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা কি আমরা একটুখানি নোটপ্যাডের মধ্যে পড়ব, স্ক্রিপ্টটা কি বলছে। যদিও এত আসলে জানা লাগে না এগুলা, মানে যেহেতু জিয়া ভাই বললো, আমি যতটুকু মনে এখন পড়ে ততটুকু আমি বলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা সার্চ করি, এখান থেকে কপি হচ্ছে না। আচ্ছা, এই যেটা দেখছেন, এটা কিন্তু সাদা, এটা কিন্তু স্ট্যাটিক, তাই। আচ্ছা, এখানে যাই, এই যে এখানে আমি লিখে রাখছিলাম। আচ্ছা, একটু নিচে আসি, নিচে তাহলে এইখানে কি আছে আমরা একটু দেখি। বলছে ফাংশন ট্র্যাক সার্চ কোয়েরি। আমি সার্চের মধ্যে কোনো কিছু যখন কোয়েরি করব, এই কোয়েরিটা বলছে কি ডকুমেন্ট ডট রাইট ইমেজ সোর্স, এবং ইমেজটা কই থেকে নিছে, সোর্সটা কই, কোনটা, রিসোর্স ইমেজ ট্র্যাকার ডট জিআইআর, এই পাথ থেকে হলো ইমেজটা নিছে, ঠিক আছে? তারপর বলছে সার্চ টার্ম কোয়েরি, বলছে আপনার কোয়েরিটা কি করতে, এইখানে যেই কোয়েরি দিবেন, ধরেন সার্চের মধ্যে আমি লিখছি হিটম্যান, তো বলতেছে যে ধরনের কোয়েরি হোক সে এইখানে আইসা এইভাবে এই ফরম্যাটে, এই যে জাভা স্ক্রিপ্টের এই ফরম্যাটে সে কি করবে, রান করবে, ঠিক আছে? এগুলা কিন্তু তারা হলো স্যানিটাইজ করার জন্য এগুলা দিছে, যার কারণে আমাদের ওইখানে দেখা যায় যে উল্টা পুল্টা জিনিস আসতেছিল এবং কমান্ড গুলা রান হতেছিল। তারপরে এখানে দেখেন আবার বলছে কি, যে এই যে আমরা কোয়েরি করব, ওইখানে বলছে ভেরিয়েবল কোয়েরি, কোয়েরিটা কখন কাজ করবে, ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিছে, অ্যাড করে দিছে, সেটা বলছে নিউ ইউআরএল সার্চ প্রোগ্রাম প্যারামস উইন্ডো ডট লোকেশন ডট সার্চ। এই সার্চের কারণে দেখবেন আপনার ওইখানে আছে, দেখেন এই যে সার্চের পরে দেখেন আমি হিটম্যানটা কই গিয়ে স্টোর হয়েছে, দেখেন তো এই যে সার্চের এখানে না, সার্চের সমান সমান দিছে, তার মানে ভেরিয়েবল, সার্চের ভেরিয়েবল হলো হিটম্যান, এই যে এতটুকু, যার কারণে কি হইতেছে এখানে বলতেছে দেখেন যে তুমি এই সার্চের মধ্যে, গেট সার্চের মধ্যে হলো যাই লিখবা তখন হলো কই যাবে, এই কোয়েরিটা কই যাবে, এখানে চলে আসবে। আর বলছে ইফ কোয়েরি, মানে এখানে আপনি যা সার্চ করবেন সার্চটা চলে যাবে কই,
এই যে বলছে ইফ কোয়েরি মানে কোয়েরির মধ্যে চলে যাবে, বুঝতে পারছেন? তার মানে আমার আলটিমেটলি আমার মেইন টার্গেট হলো এই যে এটা, এখান থেকেই তো রান হইতেছে, তাই না? যাই আমি কোয়েরি করতেছি, সার্চের জিনিসগুলো কই যেতেছে, বলছে ইফ কোয়েরি মানে এইখানে আসতেছে। তাহলে আমার মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হলো এই যে এটা, এই যে দেখেন আমি খুলে রাখছি, এই যে এটা দেখেন কোন জায়গা থেকে নিছে, এই যে ইমেজ থেকে এই যে আপনার এই যে এই পর্যন্ত নিছি, এই যে এই পর্যন্ত আমি নেই, এটা আবার করি, দেখেন এই যে নিলাম। আমরা এখন বাইপাস করার ট্রাই করতেছি, ঠিক আছে? তারা যেটা বলছে এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে, সেটা হলো আমরা এখানে বাইপাস করার ট্রাই করব। যে কিভাবে? আমরা জানি কি, আমরা যে পি ট্যাগ, আমরা যে এর আগে পড়ছিলাম না, এর আগে কি পড়ছিলাম, যে কোন একটা ট্যাগ, ধরেন পি ট্যাগ, যদি আমি কথা বলি পি ট্যাগের, তাহলে পি ট্যাগটা এখানে থাকবে, তারপর মাঝখানে থাকবে কি আমার ভ্যালু, এরপরে পি ট্যাগটা শেষ, এটা বুঝাইতে আমি কি ইউজ করব, এরকম করে আবার হলো পি, তাই তো? তার মানে কি হলো, আমি যদি একটু স্পেস দেই, স্পেস থাকে না যদিও, তার মানে কি হলো, পি ট্যাগের মধ্যে আমি হলো স্টার্ট করছি পি ট্যাগটা, মাঝখানে ভ্যালু দিছি পি ট্যাগের, মানে প্যারাগ্রাফ লিখলাম, এরপরে হলো পি ট্যাগ দিয়ে আবার আটকায় দিলাম যে প্যারাগ্রাফটা এখানে শেষ। আবার নতুন করে আবার নতুন প্যারাগ্রাফ লিখতে চাইলে তখন আবার এখান থেকে পি ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তাহলে সেম ভাবে দেখেন আমার এখানে কি হয়েছে সেটা আমার দেখতে হবে। দেখেন এই যে ইমেজ কিন্তু একটা, এখানে হলো আপনার একটা ট্যাগ। এখন ইমেজ ট্যাগের মধ্যে দেখেন এই যে আমরা চাইলে কিন্তু পি ট্যাগের মধ্যে কি করতে পারবো, এখানে বিভিন্ন ধরনের জিনিস লিখতে পারবো, বুঝছেন? তো তারাও সেম করছে, ইমেজ ট্যাগটাকে এখানে আপনার ইমেজ ট্যাগটাকে এইভাবে না আটকায় তারা কি করছে, খুলে রাখছে। খুলে রেখে তারা কি করছে, খুলে রেখে তারা হলো এই সোর্স কোড যেটা, সেটা কিন্তু আপনারা এখানে চালাই দিছে। এখন আমি এই কোয়েরি তো আমি এখানে এটা রাখবো না, কোয়েরি আমি নিজের মতো করে দিব, ঠিক আছে? যার কারণে কোয়েরিটা আমি কেটে দিলাম, এই যে কোয়েরিটা কেটে দিলাম। আর এই যে দেখেন এখন কি হয়ে গেল, এখন কি হয়ে গেল সবাই একটু দেখেন, যে এই যে আমার ট্যাগ দিয়ে আমি শুরু করলাম, এই যে ইমেজটাকে আমি শুরু করলাম এই ট্যাগ দিয়ে, এখন যেহেতু কোয়েরিটা কেটে দিছি, তাহলে দেখেন আমার এই ট্যাগ দিয়ে কি আবার বন্ধ হয়ে গেল না? দেখেন এটা দিয়ে শুরু করলাম ইমেজ ট্যাগটাকে, মাঝখানে যা ছিল আমি তাই রাখলাম, ঠিক আছে? যারা মানে জাভাস্ক্রিপ্টে যা ছিল তাই রাখলাম, আর এইখানে এই ট্যাগের মাধ্যমে কি করলাম, এই ট্যাগটাকে আমি স্বয়ংসম্পূর্ণ বা সম্পূর্ণ করে দিলাম, বা এটাকে আমি ফিল করে দিলাম, ঠিক আছে? মানে একটা ট্যাগ, মানে এই যে এই ট্যাগ, মানে যে এতটুক, মানে এতটুকু আমি ফিল করে দিলাম, মানে একটা ট্যাগের মধ্যে ফিল আপ করে দিলাম। এখন আমি কি করব, তাহলে এই যে এখানে ভ্যালু বসায় আমি কি নতুন আরেকটা ট্যাগ এখানে আমি রান করাতে পারবো না? আমি তো তখন এখানে নতুন একটা ট্যাগ আমি এখন স্ক্রিপ্ট আমি এখানে রান করাতে পারবো, কারণ একটা ট্যাগ শেষ হয়ে গেছে। তাহলে এখন আমি নতুন করে কি করব বলেন তো? নতুন করে আমাদের যেটা যে চেনা পরিচিত স্ক্রিপ্ট চালাই দেবো, জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট, মাঝখানে ভ্যালু থাকবে অ্যালার্ট, তারপরে অ্যালার্ট, এখানে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় ধরে ফেলছি, ধরে ফেলছি, ঠিক আছে? ধরেন এটা লিখলাম। তো এখন কি করব, আমি যেহেতু একটা স্ক্রিপ্ট এখানে একটা শেষ হইলো, আরেকটা এখানে শুরু করলাম, তারপরে কি করলাম এখানে শেষ করে দেব, তাই না? তাহলে স্ক্রিপ্ট শেষ করার জন্য কি করতে হয়, এভাবে লিখে স্ক্রিপ্ট লিখতে হয়। যেহেতু স্ক্রিপ্ট দিয়ে শুরু করছি আমরা, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। তাহলে কি করলাম সবাই একটু আবার দেখি। তাহলে ইমেজ যে ট্যাগের মধ্যে, এই ইমেজ ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেওয়া ছিল, এইখানে এসে কি করছে, এই যে দেখেন একটা ট্যাগ, এই যে একটা ট্যাগ, আর এইখানের একটা ট্যাগ, এই যে এতটুকু বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে দেখেন এইখানে এটা দিয়ে শুরু হলো, এই যে এটা দিয়ে আমার শেষ হলো। দেখেন আমি কিন্তু এটা কেটে দিছি, কেটে দিয়ে কি করে দিলাম, তার একটা স্বয়ংসম্পূর্ণ একটা ট্যাগ বানিয়ে দিলাম, এই একটা দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। শেষ করার পর এখন আমি কি করব, আমি ম্যালিসিয়াস কোড দিব, স্ক্রিপ্ট দিব আমার নিজের মতো করে, যেন কি করে তার, যেহেতু এই সম্পূর্ণ জিনিসটা সার্ভার ছাড়াই কাজ করতেছে, মানে ভিতরে ভিতরে এই আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করতেছে, তার মানে আমি এই জাভাস্ক্রিপ্টকে আমি কনফিউশন করতেছি মেল ফাংশনিং করানোর জন্য। এখানে আমি এখানে স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্ট দিয়ে
এখানে স্ক্রিপ্টটা শেষ করে দিলাম, মানে একটা ট্যাগের পরে আমি আরেকটা স্ক্রিপ্ট আমি হলো এখানে রান করাই দিলাম। তাহলে আমি কি করব, আমি হলো এই পর্যন্ত নিব, এই পর্যন্ত কেন নিলাম, আমি শুধু এই পর্যন্ত কেন নিলাম না, কারণ এই পর্যন্ত নিলে আমার দেখা যাচ্ছে কি যে আমার এটা আর হলো এই যে এটা স্যানিটাইজ করে দেয়। আমরা দেখছিলাম না এখানে, কোথায় দেখছিলাম, এই যে দেখছেন স্যানিটাইজ করে দেয়, বুঝতে পারছেন? যার কারণে আমার ওই জিনিসটা এই যে আপনার ট্যাগটা আটকাই দিয়ে হলো তার কমান্ড দিতে হবে। এই যে ট্যাগ এই পর্যন্ত এখান থেকে নিতেছি, কারণ কি এই যে এতটুকু নিতেছি কেন, কারণ তার ট্যাগটা যেন কি না হয়, সে যেন বুঝতে না পারে। তার আমি বুঝাতেছি যে তোমার ট্যাগ তো এখানেই শেষ, তাহলে এটা তোমার রান করাতে সমস্যা কি, তুমি এটা রান করাও। আর একটু আগে যেহেতু তারা এটা দিয়ে রাখছিল, তখন তারা কি করতেছিল, কোয়েরিটাকে আপনার হলো নিজেরাই আটকা নিতেছিল, যার কারণে আপনার দেখা গেল কি যে এটা আপনার রান করাইতে পারতেছিল না। আমি এটা সহ যখন দিব তখন সে বলবো যে না, সে তো আটকাই, এই তো আরেকটা দিছে, তো সমস্যা তো নাই, রান করাও। এখানে আমি যখন আসবো, এখানে যখন দিব ধরে ফেলছি, হ্যাঁ এই যে সার্চ, এই যে ধরে ফেলছি, তো সে ভয় পায়, এখানে ওকে ক্লিক করবে আর শেষ। বুঝতে পারছেন কি হয়েছে? সবাই একটু বলেন তো ভাই, বুঝছেন কিনা? ইন্টারেস্টিং এগুলা ভাই, সবাই কি বুঝছেন? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতে পারছি ভাই যার যেখানে সমস্যা, মোটামুটি না, যার যেখানে সমস্যা আমাকে বলেন, আমি একটু দেখতে পারি কিনা। ভাই। কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে, কিন্তু এগুলো আপনি আর একটু পড়তে হবে, তাহলে মানে আর একটু ভালো হ্যাঁ এক্স্যাক্টলি, সুন্দর কথা বলছেন। এটা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে একদম আয়ত্তে চলে আসবে।